হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ ক্লাস। তোমাদের সবাইকে এইচএসসি 27 ফাউন্ডেশন কোর্সের আজকে গেট অ্যানাদার ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা সেকেন্ড পেপারে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে ক্লাস নিব, উইচ ইজ কমপ্লিটিং সেন্টেন্স। তোমাদের এইচএসসিতে কিন্তু অ্যাবসলুটলি 10 মার্কস অ্যালোকেটেড থাকবে ফর কমপ্লিটিং সেন্টেন্স। সো তোমরা বুঝতেই পারছো এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কিন্তু এছাড়াও তোমাদের কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে অনেকেই চ্যালেঞ্জেস ফেস করো, বিকজ কমপ্লিটিং সেন্টেন্সে আসলে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল সবসময় ফলো করা হয় না। অর্থাৎ অনেক জায়গায় যেমন তুমি একজনের অ্যান্সার অনেকজন কপি পেস্ট করতে পারো এক্সামে, সেটা কিন্তু আসলে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে একদমই অ্যাপ্লিকেবল না। অর্থাৎ তোমার অ্যান্সার হতে পারে তোমার ফ্রেন্ড থেকে ভিন্ন হবে, কিন্তু দিন শেষে রুলগুলা কিন্তু সেমই থাকবে। তাই আজকের ক্লাসে আমরা আসলে রুলগুলোর উপরই ফোকাস রাখবো এবং রুলগুলো 1 বাই 1 তোমাদের সবগুলো কভার করে দিব। সো দ্রুত তোমরা ক্লাসটা জয়েন করে ফেলো এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে, যারা কিনা এইচএসসি 27-এর ক্যান্ডিডেট বা হচ্ছে যারা অলরেডি এসএসসি দিয়ে দিয়েছে, তাদেরকে অলরেডি আমি কংগ্রাচুলেশনস জানাচ্ছি তাদের রেজাল্টের জন্য এবং আশা করি দ্রুত তোমরা ক্লাসটা জয়েন করে ফেলবে। তুমি কিন্তু অলরেডি একটা গ্রামারের যে ফাউন্ডেশন দরকার তোমাদের কলেজ লাইফ শুরু হওয়ার আগে, সেটা এখন থেকেই পেয়ে যাচ্ছ। কিন্তু আমি তোমাদেরকে একটু সামারি দিয়ে বলি, তোমরা আসলে আমাদের কোর্সগুলো যদি অনলাইন ব্যাচে জয়েন করো তাহলে তোমরা কি কি পাবে। আমি পার্টিকুলারলি একটু আমার পার্সোনাল কোর্সটা নিয়ে বলতে চাই, উইচ ইজ বাংলা ইংলিশ আইসিটি যে কোর্সটা আমাদের। সেখানে কিন্তু তোমাদেরকে আমি দুর্জয় ভাইয়া ইংলিশ ক্লাস নিয়ে থাকি, অর্থাৎ আমি তোমাদের ইংলিশ ক্লাসই অলওয়েজ নিব। কিন্তু এই ক্লাসে কিন্তু তোমাদেরকে আলাদা করে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের কোর্স পারচেজ করতে হবে না। অর্থাৎ একটা কোর্স কিনলেই কিন্তু তোমাদের সম্পূর্ণ যত সমস্যা আছে থ্রু আউট দ্য নেক্সট 2 ইয়ার্স রিলেটেড টু ইংলিশ, সেটা হোক পরীক্ষা, মডেল টেস্ট, এক্সাম, যত কিছু আছে সবই কিন্তু আমরা আসলে কভার করব আমাদের এইচএসসি বিআই এই কোর্সটাতে। সো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের আলাদা আলাদা করে সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। অর্থাৎ পিসিএমবির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এটার জন্য আলাদা কোর্স আছে। যারা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের আলাদা কোর্স আছে আমাদের কমার্স স্টুডেন্টদের জন্য, এবং আমাদের হিউম্যানিটিসদের স্টুডেন্টদের জন্য কিন্তু আমাদের জিওগ্রাফি এবং ইকোনমিক্স কোর্স আছে। কিন্তু সবার মধ্যে আসলে কমন কি বলো তো? সবার মধ্যেই কিন্তু কমন এই 3টা সাবজেক্ট, বাংলা ইংলিশ আইসিটি। এবং তোমরা জানো যে ইংলিশ আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের অ্যাডমিশন সিজনেও কিন্তু ইংলিশটা অনেক কাজে লাগবে। অর্থাৎ তুমি অ্যাডমিশন ক্ষেত্রে মেডিকেল অ্যাসপিরেন্ট হও, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, বা যেই তুমি ভার্সিটি পরীক্ষা দাও, যেই পরীক্ষায় দাও না কেন, তোমার কিন্তু ইংলিশটা ডেফিনেটলি কাজে লাগবে। সো আই এক্সপেক্ট অল অফ ইউ টু পারচেজ দ্য কোর্স, বিকজ তোমরা ক্লাসগুলো করেই বুঝতে পারবে আমাদের ক্লাসগুলো কীরকম ইন্টারাক্টিভ হয় এবং আশা করি তোমাদের হেল্পই হবে। সো আমি ঠিক 6টা বাজে তোমাদের ক্লাস স্টার্ট করে দিব। তার আগে আমি একটু কমেন্ট পড়ি। অলরেডি আমি দেখছি ফারহান ভাই জিজ্ঞেস করেছে সবার কেমন লাগছে ক্লাস। ডেফিনেটলি দোয়া করো যেন আমি ফারহান ভাইয়ের মতোই ভালো ক্লাস তোমাদের সাথে নিতে পারি এবং তোমাদের ফারহান ভাইয়ের প্রতি তোমাদের যেরকম প্যাশন আছে বা ফ্যান ফলোয়ার বেস আছে ফারহান ভাইয়ের, আমারও যেমন এরকম একটা ফ্যান ফলোয়ার বেস তোমাদের থেকে হয়ে যায়। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আশরাফিয়া, মাহমুদা, নাদিয়া, বিবি মরিয়ম সবাই জয়েন করে ফেলেছো। সবাইকে ওয়েলকাম টু টুডেজ ক্লাস। তোমরা কিন্তু দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ইংলিশ সেকেন্ড পেপার। সো তোমাদের যারা ফ্রেন্ড আছে, তোমাদের যারা ক্লাসমেট আছে, তাদেরকে দ্রুত মেনশন দাও, বিকজ দিস ইজ অ্যান অ্যাবসোলুট ফ্রি ক্লাস। অ্যান্ড ক্লাসটা কিন্তু তুমি যদি থ্রু আউট দ্য নেক্সট 1.5 আওয়ার বা 1.5 ঘন্টার মতো আমার সাথে থাকো, তোমাদের কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আশা করি খুব একটা সমস্যার হবে না। সো ইভেন বিফোর স্টার্টিং কলেজ তুমি কিন্তু অনেক কিছু নিয়ে অনেক বিষয়ে এক্সপার্ট হয়ে যাচ্ছ। আচ্ছা, সাদিয়া জামান লিখেছে, হাই আপু, আমরা কিন্তু এই ক্লাসটা ফেসবুক থেকে লাইভ হয়ে গিয়েছি। সো তোমরা ফেসবুকে তোমাদের যাদের অ্যাকাউন্ট আছে, তোমাদের পরিচিত ফ্রেন্ডদের সবাইকে মেনশন দিয়ে দাও যেন ওরা এই ক্লাসটা এখনই করে ফেলে। পরে হয় কি, পরে আসলে ফেসবুক লাইভ দেখে ক্লাসটা করা হয় না, কারণ নেটওয়ার্কেও অনেক সমস্যা থাকে। আবার ক্লাসটা কিন্তু আমাদের যেহেতু প্রতিদিন ক্লাস হচ্ছে, ফেসবুকে আমাদের অনেক নিচে চলে যাবে ক্লাসটা। প্রতিদিন নতুন নতুন সাবজেক্টের ক্লাস হবে। সো আমি এক্সপেক্ট করবো তুমি তোমার ফ্রেন্ডদেরকে আজকেই বলবা ক্লাসটা যেন করে নেয়। আচ্ছা, চলো শুরু করি আজকের কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসটা। আমরা মূলত কমপ্লিটিং সেন্টেন্স অংশে একটি ইনকমপ্লিট বাক্যকে মিনিং এবং কনটেক্সট অনুযায়ী কমপ্লিট করি। অর্থাৎ আমাদের কিছু একটা ব্ল্যাঙ্ক দেওয়া থাকে, একটা গ্রুপ অফ ওয়ার্ডস শুরুতে দেওয়া থাকে এবং পরবর্তীতে ওই গ্যাপটাকে আমাদের ফুলফিল করতে হয় একটা রুল অনুযায়ী। কিন্তু মোর ইম্পর্টেন্টলি ওটা কিন্তু লজিক্যালিও সেন্স মেক করতে হয়। অনেক সময় শুধু রুল ফলো করলেও হয় না, সেন্টেন্সটার আর্থিক মিনিংটা ডেফিনেটলি লজিক্যাল হতে হয়। আর এটা মূলত 3 ভাবে হতে পারে। কিভাবে? ওয়ার্ড দ্বারা, আমরা একটা ওয়ার্ড দিয়ে অনেক সময় কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি। ফ্রেজ দ্বারা, ফ্রেজ হচ্ছে কয়েকটা গ্রুপ অফ ওয়ার্ডসকে আমরা একসাথে ফ্রেজ বলি।
অর্থাৎ আ গ্রুপ অফ ওয়ার্ডস টুগেদার ইজ নোন অ্যাজ ফ্রেজ। অথবা ক্লজ দ্বারা। ক্লজ হচ্ছে, ক্লজের মধ্যে কিন্তু আমরা জানি কিছু ওয়ার্ড থাকবে এবং একটা ফাইনাইট ভার্বও থাকবে। সো আমি একটু সামারি লিখে দিই তোমাদেরকে আমি কি বললাম। আমরা প্রথমত ওয়ার্ডস দ্বারা করতে পারি, তারপর আমরা ফ্রেজ দ্বারা উইচ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস সেটা দ্বারাও কিন্তু আমরা করতে পারি, এবং ক্লজ দ্বারা। ক্লজ মানে হচ্ছে মূলত ফ্রেজের সাথেই একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটাকে তাহলে আমরা ক্লজ বলবো। ঠিক আছে, কোনটা কোনভাবে করব সেটাও আমরা আস্তে আস্তে জেনে নিব রুলগুলো ফলো করে। আচ্ছা আসো দেখি কিছু কমন রুলস দেখি। আমরা এই টু এর রুলসটা কিন্তু অনেকে এক্সামে পেয়েছি এবং অনেকে ভুল করি ঠিক করি। আমি দেখি তোমাদের মধ্যে কয়জন আসলে এই রুলটা প্রপারলি জানো বা এই রুলটা প্রপারলি বুঝতে পেরেছ। এই রুলটা হচ্ছে ইউজ অফ টু ডট 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 টু। আমি কিন্তু এখনো শুরু করছি, তোমাদের যাদের ফ্রেন্ডরা এখনো জয়েন করেনি দ্রুত তাদেরকে কমেন্ট সেকশনে মেনশন করো যেন তারা জয়েন করে ফেলে। আমি কিন্তু পুরা ক্লাসে তোমাদের সব রুল একদম কমপ্লিট করে দিব, জাস্ট ক্লাসে থাকলেই তোমার আসলে হবে, এত টেনশন আর করতে হবে না। আচ্ছা, সো ইউজ অফ টু ডট টু এটা মানে হচ্ছে কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট কিভাবে করে এই ওয়ার্ডটা দিয়ে দেখো। ইনকমপ্লিট সেন্টেন্সে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে যদি টু থাকে, কোন দুইটা পার্টস অফ স্পিচ বললাম? আমি বললাম অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বের পূর্বে এর আগে যদি এই টু শব্দটা থাকে, তাহলে ওই ইনকমপ্লিট সেন্টেন্সের পরবর্তীতে গিয়ে টু এর পরিবর্তে অর্থাৎ এই টু প্রিপোজিশনের পরে গিয়ে আমরা একটা সঙ্গতিপূর্ণ ভার্ব দিব। এখানে সঙ্গতিপূর্ণ ভার্ব বলতে আসলে কি বোঝাচ্ছে? এমন একটা ভার্ব যেটা কিনা তোমার মিনিংটা লজিক্যালি বাক্যের সাথে যাচ্ছে, অর্থাৎ বাক্য যেই অর্থটা বোঝানোর চেষ্টা করছে সেই অর্থের সাথে ভার্বটা যেন যায় এমন একটা ভার্ব আমরা দিব। অর্থবহ শব্দ অথবা শব্দ সমষ্টি দ্বারা সেন্টেন্সটিকে আমরা সম্পূর্ণ করব। আসো আমরা রুলটা একটু কমপ্লিকেটেড লাগলে কয়েকটা এক্সাম্পল দেখে নেই। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি তিশা, পারামা, সারিকা সবাই জয়েন করেছো। আসো আমি একটা এক্সাম্পল দেখি তোমাদের সাথে। তার আগে তোমরা একটু স্ট্রাকচারটাও দেখে নাও। স্ট্রাকচারটা কি হবে? শুরুতে আমরা জানি সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব আসবে, তারপরে কিন্তু এই যে টু ওয়ার্ডটা আসবে। তুমি যদি টু ওয়ার্ডটা দেখো দেখবা টু ওয়ার্ডের পর সবসময় একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব কিন্তু থাকে। সো এই টু এর পরে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরেই তুমি আসলে নেক্সট টুটা দিয়ে দিবা। তোমার মূলত এতটুকু সেন্টেন্সে দেয়া থাকবে। ঠিক আছে, বাকি যে পার্টটা একটি সঙ্গতিপূর্ণমূলক ভার্ব, এখান থেকে আসলে তোমার নিজেকে বানাতে হবে। সো প্রথম অংশটা কিন্তু তুমি সেন্টেন্সে নিজেই পেয়ে যাচ্ছ, পরবর্তী যে পার্টটা সেটা কিন্তু তোমার পরে সেন্টেন্সে পেয়ে যাবে। ফারহান ভাই মাত্র লিখলো কি কঠিন রুল, তার চেয়ে বাংলাই ভালো। আমার যেমন বাংলা অনেক কঠিন লাগে, আমি যেমন বাংলা কোনো রুলই জীবনেও মনে রাখতে পারবো না। সো আসলে আমাদের ইংলিশের মানুষের কাছে আমাদের ইংলিশই ইজি লাগে, কিন্তু আমি তাও বলতে চাই বাংলা ইংলিশ দুইটাই আসলে অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি অ্যাডমিশনের জন্য। আর আমি আসলে একটু ফাস্ট ফরওয়ার্ড চিন্তা করি, সো আমি তোমাদেরকে বারবার আসলে অনেক অ্যাডমিশনের রিমাইন্ডার দিব। তোমরা যদি আমার স্টুডেন্টও হয়ে যাও ফাইনালি আমাদের কোর্সে ভর্তি হয়ে, তখনও আমি তোমাদেরকে অ্যাডমিশনের অনেক বেশি রিমাইন্ডার দিব। তোমরা এটাতে মাইন্ড করতে পারো, কিন্তু কিছু করার নেই, আমি বারবার বলবো ইংলিশ অনেক ইম্পর্টেন্ট। সো ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আচ্ছা, এখানে একটা সেন্টেন্স দেখো, আই ওয়াজ টু ইয়াং টু। এখানে ইয়াং কোন অ্যাডজেক্টিভ, কোন প্রিপোজিশন? ইয়াং কিন্তু একটা অ্যাডজেক্টিভ প্রিপোজিশন, সরি অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ। ইয়াং এখানে কোন পার্টস অফ স্পিচ? ইয়াং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ। তাহলে আমাদের এখানে এমন একটা ভার্ব দিতে হবে যেটা কিনা পরবর্তী সেন্টেন্সটার মিনিংটা একটা কমপ্লিট মিনিং দেয়। আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু আ ইয়াং গার্ল। এখানে সে কিন্তু মূলত একটা ভার্ব হিসেবে কাজ করছে এবং পরবর্তীতে তুমি অন্য কয়েকটা শব্দ দিয়ে সেন্টেন্সের একটা সেন্স মেক করাচ্ছ বা সেন্টেন্সটাকে একটা লজিক্যাল আইডিয়া দিচ্ছ। সেন্টেন্সটা কি দাঁড়ায় তাহলে? আমি আসলে এত বেশি ছোট ছিলাম যে আমি বাচ্চা মেয়েটাকে মানা করতে পারিনি। সো আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু দ্য গার্ল। তোমরা কিন্তু এটা নিজেদের মতো বানিয়েও লিখতে পারো, কিন্তু এটা অর্থটা সেম হতে হবে বা অর্থটা লজিক্যাল হতে হবে। তুমি চাইলে লিখতে পারো আই ওয়াজ টু ইয়াং টু প্লে আউটসাইড, সিম্পল কিছু লিখতে পারো আই ওয়াজ টু ইয়াং টু নট ক্রাই, মানে আমি এতই ছোট ছিলাম যে আমি কান্না না করে পারলাম না। সো এই ধরনের তুমি তোমার মিনিং অনুযায়ী তোমার ওই ফ্রিডমটা আছে তুমি যা ইচ্ছা সেটা লিখার, কিন্তু রুলটা ডেফিনেটলি ফলো করতে হবে। অর্থাৎ এই টু এর পর কিন্তু সবসময় একটা ভার্ব দিতে হবে। আমি এখন সেকেন্ড সেন্টেন্সটার তোমাদের থেকে একটু অ্যান্সার নিব। তোমরা দেখো, দ্য স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, ইট ওয়াজ টু ডিফিকাল্ট। তোমাদের কিন্তু ফার্স্ট সেন্টেন্সটার কিছু করতে হবে না।
ফার্স্ট সেন্টেন্সে শুধুমাত্র একটা কনটেক্সট দেয়া আছে, তোমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখো, ইট ওয়াজ টু ডিফিকাল্ট ড্যাশ। এই সেন্টেন্সটার অ্যান্সার তোমরা আমাকে দ্রুত দাও। আমি কমেন্ট চেক করছি, আমি তোমার কমেন্ট চেক করছি, তোমরা দ্রুত আমাদের। হ্যাঁ, নওশিন তাবাসসুম তোমারটাও ঠিক আছে। আই ওয়াজ টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আই ওয়াজ টু ইয়াং টু ওয়ার্ক হার্ড। অনেকেই ওয়ার্ক হার্ড দিয়েছো, সবগুলাই কিন্তু ঠিক আছে। তোমরা এখন দ্রুত আমাকে সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার দাও। ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু হোয়াট। এখানে কিন্তু ফার্স্ট সেন্টেন্সটার সাথে একটু মিনিংটা রিলেট করে করতে হবে, তোমরা একটু চেষ্টা করো। আমি জান্নাতুল ফিরদৌসের অ্যান্সারটা পেয়েছি, তোমরা অন্যরা ট্রাই করো নিজের মতো লেখার, একজন একটা কপি না করে নিজের মতো অ্যান্সারটা লেখার চেষ্টা করো। অনেকেই অ্যান্সার দিচ্ছ, নওশিন তাবাসসুম অ্যান্সার দিয়েছো। আচ্ছা, যে আর রুমা লিখেছো ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ দ্য পোয়েম। অনেকে দিয়েছো টু আন্ডারস্ট্যান্ড টু মেমোরাইজ। টু আন্ডারস্ট্যান্ড টু মেমোরাইজই আসলে বেশি মানুষ দিচ্ছে। আমরা দেখি কারেক্ট অ্যান্সার এখানে কি দেয়া। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে টু মেমোরাইজ ইট অথবা টু আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় এখানে মেমোরাইজটা আসলে পারফেক্ট হবে। কেন দেখো, কারণ এখানে কিন্তু তোমার বলেছে দ্য স্টুডেন্ট কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, তার মানে তারা এটা মেমোরাইজ করতে পারতো না। এবং মেমোরাইজ করতে না পারার কারণে তাহলে কি কেন পারতো না? ইট ওয়াজ টু ডিফিকাল্ট, মেমোরাইজ করাটা ডিফিকাল্ট। সো এখানে সবচেয়ে পারফেক্ট অ্যান্সার আসলে টু মেমোরাইজটাই হবে। কিন্তু যারা টু রিসাইট টু আন্ডারস্ট্যান্ড দিয়েছো তাদেরটাও ঠিক আছে, কিন্তু টু মেমোরাইজ করাটা আসলে পারফেক্ট অ্যান্সার, কারণ এখানে আগে কিন্তু অলরেডি মেমোরাইজ ভার্বটা ইউজ করা আছে। তারপর দেখো, আই এম নট আ রিচ ম্যান, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ। আমরা এটা এভাবে লিখতে পারি, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই। মানে আমি মোটেও বড় লোক কেউ না, এর জন্য আমার কাছে গাড়িটা কিনা একদমই সাধ্যের মধ্যে না, বা এটা আমার জন্য গাড়িটা আমি কিনতে পারবো না। এই অর্থটা তুমি এভাবে লিখতে পারো, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই। আমার কেনার জন্য গাড়িটা অতিরিক্ত দামি। ঠিক আছে, কামরুন নাহার পায়েল, তোমার মেমোরাইজ বানান ভুল হয়েছে আপু, মেমোরাইজ বানানটা ঠিক করো। টু সলভ দ্য অ্যান্সার, টু সলভ দ্য অ্যান্সার এখানে আসলে দিও না, তোমরা টু মেমোরাইজটাই দাও। আর সেকেন্ডটাতে টু বাই দিতে পারো, ফর মি টু বাইও দিতে পারো, কোনো অসুবিধা নেই, মিনিং সেমই থাকবে। আচ্ছা, সেকেন্ড রুলটা আমরা দেখি। সেকেন্ড রুলটা হচ্ছে সো ডট ডট দ্যাটের রুল। এই ডট 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 থাকা মানে কিন্তু মূলত এই জায়গায় কোনো একটা শব্দ বসবে বা কিছু শব্দ বসবে, যেটা কিনা তোমার আলটিমেটলি কমপ্লিটিং সেন্টেন্সের পারপাস। এক্ষেত্রে ইনকমপ্লিট সেন্টেন্সটিতে সো এর পরে, এখানেও কিন্তু আসলে সো এর পরে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দেখতে পারবো। সো অনেকটা সেম, কিন্তু টু মানেও যেমন তোমার মাত্রা বুঝায়, কোনো কিছুর অতিরিক্ত মাত্রা বুঝায়, সো অর্থাৎ আসলে সো এর পরে আমরা একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ব্যবহার করব। তাহলে তারপরে আমরা দ্যাট দিব এবং আমরা সাবজেক্ট দিয়ে, সাবজেক্টটাকে আবার দিয়ে ক্যান নট এবং কুড নটটা ইউজ করব, এবং তারপর একটা সঙ্গতিপূর্ণ ভার্ব দিব, এমন একটা ভার্ব দিব যেটা কিনা সেন্স মেক করে এবং লজিক্যালি সেন্স মেক করে। তারপর আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব। আসো আমরা তাহলে আবার একটু রিক্যাপ করি কি বললাম। আমরা প্রথমত সো থাকবে, সো এর পর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থাকবে, এবং তারপর আমরা মূলত একটা দ্যাট ব্যবহার করব। দ্যাটের পরে আমরা একটা সাবজেক্ট দিয়ে, সাবজেক্টের পরে আমরা ক্যানট অথবা কুড নট দিব। ঠিক আছে, ক্যানট অথবা কুড নট দিয়ে আমরা পরবর্তীতে একটা ভার্ব দিয়ে সেন্টেন্সটাকে লজিক্যালি শেষ করব। এখানে কয়েকটা এক্সাম্পল দেখো। A lot of passengers were waiting at the bus stop. A bus came, but the bus was so small that, এটাই কিন্তু তোমার মেইন সেন্টেন্স, যে বাসটা আসলে এতই ছোট ছিল। মূলত এরকম যদি তোমার একটা বাক্যের আগে আরো কিছু বাক্য দেয়া থাকে, তাহলে চেষ্টা করবা ওই আগের বাক্যগুলো থেকে ইনফরমেশন নিয়ে বা আগের বাক্যগুলো থেকে তথ্য নিয়ে নেক্সট বাক্যটাকে সাজানোর। তাহলে আসো আমি তোমাদেরকে প্রথমটা হেল্প করি। এখানে কি বলেছে, অনেকগুলা প্যাসেঞ্জার লাইনে ওয়েট করছিল। আর বাস কেম, একটা বাস আসে, কিন্তু বাসটা এতই ছোট ছিল যে, তাহলে কি হতে পারে, বাসটা ছোট হওয়ার কারণে সব প্যাসেঞ্জাররা উঠতে পারেনি বা সব প্যাসেঞ্জারের জায়গা হয়নি বাসে। সো এটাই আমরা আসলে লিখবো এভাবে, বাট দ্য বাস ওয়াজ সো স্মল দ্যাট ইট কুড নট টেক অল দ্য প্যাসেঞ্জার্স। সো আমরা ইট ক্যানট দিব অথবা কুড নট দিব কিসের বেসিসে, এই ভার্বটা দেখে। যদি এখানে পাস্ট টেন্স থাকে তাহলে আমরা কুড নট ব্যবহার করব, আর যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা ক্যান নট ব্যবহার করব।
তোমরা কিন্তু এটা মনে করবা না সব সময় ক্যানট অথবা কুড নট ব্যবহার করা যায়। আমরা কিন্তু যদি এখানে ভার্ব V2 অর্থাৎ পাস্ট টেন্স থাকে তাহলে আমরা এখানে কুড ব্যবহার করব বা কুড নট ব্যবহার করব, আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা ক্যানট ব্যবহার করব। ঠিক আছে, এখন আমি তোমাদের থেকে সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার নিব। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে দিয়ে দিয়েছে অ্যান্সার। আই এম সো টায়ার্ড দ্যাট আই কুড নট ওয়ার্ক হার্ড। তোমরা দ্রুত আমাকে সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার দাও, আমি ওয়েট করছি। তোমরা আমাকে সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার দ্রুত দিয়ে দাও। কোয়েশ্চেনটা হচ্ছে আই এম সো টায়ার্ড দ্যাট। সো টায়ার্ড দ্যাটের পরে আসলে তোমার বাক্যটা লিখতে হবে, এবং এখানে পরবর্তীতে দেয়া আছে প্লিজ টেক আ রিক্সা রাইট নাও। প্লিজ টেক আ রিক্সা রাইট নাও, তার মানে বোঝাই যাচ্ছে মেয়েটা হয়তো হাঁটতে পারছে না কোনো কারণে, যা এর জন্য ওকে রিক্সা নিতে বলা হয়েছে। সো আই এম সো টায়ার্ড দ্যাট, আমি কয়েকটা কমেন্ট পড়ি। একজন লিখেছো আই ক্যান্ট ওয়াক, হ্যাঁ এটা হবে শাহরাজাতুল এরা। তারপর লিখেছো আই ক্যান্ট ওয়াক, আই ডোন্ট গো আসলে হবে না। একজন লিখেছো আই ক্যানট ওয়ার্ক হার্ড। আসলে রিক্সার সাথে তো ওয়ার্ক হার্ডের কোনো সম্পর্ক নেই। রিক্সা মূলত আসলে মানুষ কেন নেয় যেন হাঁটা না লাগে। সো তোমরা আসলে এভাবেই কানেক্ট করার চেষ্টা করো যে আই এম সো টায়ার্ড দ্যাট প্লিজ টেক আ রিক্সা রাইট নাও। তার মানে তুমি যে টায়ার্ড সেই জিনিসটা মেনশন করা ট্রাই করো। সো এখানে হ্যাঁ, এখানে আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যানট গো এনি ফার্দার অথবা আই ক্যানট ওয়াক, এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার। সো অনেকেই আই ক্যানট ওয়াক দিয়েছো, তোমাদেরটা ঠিক আছে। আব্দুল আজিজ, মায়েশা আক্তার, শামিমা আক্তার, এরকম অনেকেই দিয়েছো। দেখো এখানে কিন্তু আই অ্যাম আছে, সো তার মানে কি প্রেজেন্ট টেন্স আছে V1, এর জন্য কিন্তু আমি এখানে ক্যানট ব্যবহার করব। যদি পাস্ট টেন্স থাকতো তাহলে আমি কুড নট ব্যবহার করতাম। ওকে, তারপর দেখো টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, টাইম এতই গুরুত্বপূর্ণ দ্যাট উই ক্যানট ওয়েস্ট ইট কনসিয়াসলি, আমরা জেনে শুনে সেটাকে অপচয় করতে পারবো না। অর্থাৎ টাইম ইজ আছে প্রেজেন্ট টেন্স, এই জন্য আমি কিন্তু ক্যানট দিচ্ছি। অর্থাৎ সময় এতই গুরুত্বপূর্ণ যে আমি এটাকে ওয়েস্ট করতে পারবো না। তুমি চাইলে এটাও লিখতে পারো যে টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট উই ক্যানট টেক ইট সিরিয়াসলি, মানে আমাদের এটা অবশ্যই সিরিয়াসলি নিতে হবে সময়কে, কিন্তু সময় ওয়েস্ট করাটা বা সময় অপচয় করাটা এখানে সবচেয়ে সুন্দরভাবে ফিট হচ্ছে। তোমরা আমাকে নাম্বার 4 এর অ্যান্সারটা দাও। আমি দেখতে পাচ্ছি অনেকে দিয়ে দিয়েছো আই কুড নট ওয়াক, আই ক্যানট ওয়াক। দেখি তো কোনটা হবে, কুড নট না ক্যানট। তোমরা যারা ক্যানট বলেছো তোমাদেরকে একটা কি করা উচিত বলো। এখানে আছে দ্য ম্যান ওয়াজ, আমি বারবার বললাম যদি শুরুতে ভার্ব টু অর্থাৎ পাস্ট টেন্স থাকে তাহলে কিন্তু আমরা পরে গিয়ে কুড নট ব্যবহার করব। সো যারা আফরিন, তারপর হচ্ছে পারামা, রিয়া, তোমরা ক্যান্ট বলেছো, ক্যান্ট কিন্তু হবে না আপু, অ্যান্সার হবে কুড নট। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট মুভ, এখানে যেহেতু ওয়াজ আছে আমাদের কুড ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেকে আবার 4 এর অ্যান্সার যারা দিচ্ছ ভাইয়ারা 4 এর অ্যান্সার কিন্তু কুড হবে, নট ক্যান। তারপর দেখো হি ইজ সো শর্ট দ্যাট হি লুকস লাইক আ ডোয়ার্ফ। ডোয়ার্ফ মানে কি, ছোট যারা বামুন মানুষজন থাকে বামুনদেরকে ডোয়ার্ফ বলা হয়। হি ইজ সো শর্ট, এখানে কিন্তু দেখো ইজ আছে, এর জন্য কিন্তু আমি হি লুকস লাইক আ ডোয়ার্ফ দিয়েছি। এখানে চাইলে আমি ক্যানট দিয়েও বলতে পারি, বাট এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার। অর্থাৎ এইখানে একটা এক্সাম্পল দেখো, 5 নম্বর এক্সাম্পলটা, আমি কিন্তু ক্যানট এবং কুড নট ব্যবহার করিনি, কিন্তু এই অ্যান্সারটাও কিন্তু কারেক্ট, কারণ আমি লজিক্যালি ঠিক কথা বলছি যে সে এতই ছোট যে তাকে দেখে একটা বামুন মনে হচ্ছে। তো তুমি চাইলে এটাকে ক্যানট কুড নট দিয়েও করতে পারো, লিখতে পারো হি ইজ সো শর্ট দ্যাট হি কুড নট, হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যানট রিচ দ্য শেলফ, অর্থাৎ সে এতই ছোট যে শেলফটা নাগাল পাচ্ছে না। অর্থাৎ তুমি তোমার মতো ডেফিনেটলি ক্যানট কুড নট নিয়েও লিখতে পারো, কিন্তু তুমি যদি লজিক্যালি সেন্স মেক করো তাহলে কিন্তু এভাবেও লিখতে পারো হি লুকস লাইক আ ডোয়ার্ফ বা হি লুকস লাইক আ টাইনি পারসন, এরকমও কিছু একটা লিখতে পারো। অর্থাৎ তোমার যদি দিন শেষে গ্রামাটিক্যাল মিস্টেক না করো, অর্থাৎ তুমি যদি এরকম প্রেজেন্টকে একসাথে প্রেজেন্ট পাস না করে দাও অথবা কোনো অন্য ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক না করো, আর যদি তোমার সেন্টেন্সটা লজিক্যালি কনসিস্টেন্ট থাকে তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা একেবারেই কারেক্ট হবে। ওকে, নেক্সট দেখো আমরা ইউজ অফ সো দ্যাট দেখবো। এতক্ষণ কিন্তু আমরা দেখছিলাম সো ডট 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 দ্যাট, এখন দেখবো হচ্ছে সো দ্যাটের রুলটা। ওকে, সো দ্যাট থাকলে আমরা কি করব, সো দ্যাট যদি একসাথে থাকে ইনকমপ্লিট সেন্টেন্সের শেষে সো দ্যাট থাকলে
তার প্রথম সাবজেক্ট, প্রথমে তাহলে সাবজেক্ট বসবে, তারপর যদি শেষে সো দ্যাট থাকে তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, মে অথবা ক্যান বসবে যদি কিনা প্রেজেন্ট টেন্স হয়। আমি কিন্তু V1 দিয়ে বারবার প্রেজেন্ট টেন্স বুঝাচ্ছি যেহেতু ভার্ব 1, আর V2 দিয়ে আমি পাস্ট টেন্স বুঝাবো। আমি তোমাদেরকে আগেই বলে রাখছি, কারণ যদি বুঝতে সমস্যা হয় আমি V1 দিয়ে প্রেজেন্ট টেন্স বুঝাবো আর V2 দিয়ে আমি পাস্ট টেন্স বুঝাবো। সো দেখো তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর মে অথবা ক্যান, তারপর মাইট অথবা কুড ব্যবহার হবে এবং তারপর একটা অর্থপূর্ণ ভার্ব দিতে হবে যে ভার্বটা কিনা সেন্টেন্সের অর্থের সাথে যাচ্ছে, এবং তারপর যে এক্সটেনশন বা শেষের যে পার্টটা থাকে, শেষের যে অংশটা থাকে সেটা দিতে হবে। দেখো এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে কিন্তু আমরা এই স্ট্রাকচারটা দিয়ে দিব, মাঝখানে এই যে মে ক্যান অথবা মাইট অথবা কুড যেটাই দাও ব্যবহার করবা। তারপর তুমি সো দ্যাট দিয়ে সাবজেক্ট দিবা, তারপর আবার মে ক্যান মাইট কুড ভার্ব দিয়ে সেন্টেন্সটা শেষ করব। অর্থাৎ এই যে খালি জায়গাটা, এখানে তোমার একটা লজিক্যাল ইনফরমেশন দিতে হবে যেটা তোমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবা। ওকে, তাহলে আসো এক্সাম্পলটা দেখি। আর্লি রাইজিং ইজ সো গুড ফর হেলথ, ইউ শুড রাইজ আর্লি সো দ্যাট। আসলে সো দ্যাট কথাটার অর্থটা কি একটু দেখি। এখানে বলেছে আর্লি রাইজিং মানে আগে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ইউ শুড রাইজ আর্লি সো দ্যাট, তোমার আর্লি ঘুম থেকে ওঠা উচিত, সো দ্যাট যেন জিনিসটা এভাবে আসে যে তোমার এই কারণে ঘুম থেকে আর্লি ওঠা উচিত। তার মানে কি, তুমি সো দ্যাটের পর কিছু কারণ দিবা যে কারণের জন্য তোমার আর্লি ঘুম থেকে ওঠা উচিত। এখানে কিন্তু অলরেডি একটা কারণ বলে দিয়েছে যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে আসো দেখি আমরা কিভাবে স্ট্রাকচারটা করতে পারি। আমরা লিখতে পারি সো দ্যাট ইউ ক্যান পসেস, পসেস মানে তোমার নিজের আয়ত্তে আনতে পারো, অথবা ইউ ক্যান হ্যাভ আ গুড হেলথ। পসেস না ব্যবহার করতে চাইলে সিম্পলি হ্যাভ দিয়েও করতে পারবা। ইউ ক্যান হ্যাভ আ গুড হেলথ, তোমার এই কারণে একটা আর্লি ওঠা উচিত যেন তোমার স্বাস্থ্য ভালো থাকে। প্রথম বাক্যে কিন্তু স্বাস্থ্য ভালো থাকার কথাই বলা হচ্ছে। সো আমি আবারও বলছি, যদি এরকম ডাবল সেন্টেন্স থাকে বা 2-3টা সেন্টেন্স একসাথে দেয় তাহলে চেষ্টা করবা ফিল ইন দ্য গ্যাপে এমন একটা বাক্য লেখার বা এমন একটা কমপ্লিটিং সেন্টেন্সের ওয়ার্ড লেখার যেন ওইটার সাথে ইনফরমেশন কানেক্টেড থাকে বা দেখে মনে হয় তুমি ওইখান থেকে ইনফরমেশন ব্যবহার করেছো। ওকে, সো দেখো তোমরা অনেক অ্যান্সার বলছো ইউ ক্যান গেট এনি টাইম। ইউ ক্যান গেট এনি টাইম হয় না, ইউ ক্যান গেট মোর টাইম হতে পারে, তুমি আরও সময় পাও। ইউ ক্যান এনজয় গুড হেলথ। ইউ ক্যান ফিট হবে না সানাউল ইসলাম সোহাগ, অ্যান্সারটা হবে ইউ ক্যান স্টে ফিট, তুমি ফিট থাকতে পারবে। ইউ ক্যান বি হেলদি, হ্যাঁ সবগুলোই মোটামুটি হয়। তোমরা তাহলে এখন আমাকে সেকেন্ডটার অ্যান্সার বলো। আয়েশা ইজ আ ব্রাইট স্টুডেন্ট, শি স্টাডিজ হার্ড সো দ্যাট। অর্থাৎ এখানেও কিন্তু 2টা বাক্য আছে। প্রথম বাক্যে বলছে আয়েশা একটা ব্রাইট স্টুডেন্ট। তোমাদের মধ্যে কি এখানে কেউ আয়েশা আছো? থাকলে দ্রুত অ্যান্সারটা দাও কি হবে এবং বলো যে তোমার নাম আয়েশা, তোমাকে নিয়ে আমরা কোয়েশ্চেন বানালাম। আয়েশা ইজ সো ব্রাইট, আসলে আমরা বানাই না, এটা ময়মনসিংহ বোর্ড 2024 সালের কোয়েশ্চেন। আয়েশা ইজ আ ব্রাইট স্টুডেন্ট, শি স্টাডিজ সো হার্ড দ্যাট, সো দ্যাট সে এতই মানে কঠিন পড়াশোনা করে যে কারণে বা যেন কি হয়। দেখো তো এখানে কিন্তু সো দ্যাট বুঝাচ্ছে, মানে এখানে বারবার কিন্তু ও পড়াশোনা করাতে কি হবে এটা বললে হবে না, তোমাকে বলতে হবে যে ও কেন, মানে ও পড়াশোনাটা কেন করে, ও কেন কঠিন পড়াশোনা করে, বা তুমি কেন আর্লি রাইজ করবা, তুমি কেন সকালে আগে উঠবা। অর্থাৎ সো দ্যাটের অর্থ কিন্তু তোমার কাজটা করার কারণ কি। তোমরা বলছো শি ক্যান মেক আ গুড রেজাল্ট, শি ক্যান ডু ওয়েল ইন এক্সাম। কাজী শিফা শি ক্যান ওয়েল ইন এক্সাম হবে না, শি ক্যান ডু ওয়েল ইন এক্সাম হবে। হ্যাঁ তোমরা এটাও ঠিক আছে, শি ক্যান কাট আ গুড ফিগার ইন এক্সাম, অর্থাৎ সে পরীক্ষায় একটা ভালো নাম্বার পাবে। তোমরা যারা দিয়েছো শি ক্যান শাইন ইন লাইফ, শি ক্যান মেক আ গুড রেজাল্ট, শি ক্যান প্রসপার ইন লাইফ, সবগুলোই অ্যান্সার ঠিক আছে। তারপর দেখো হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স। এখানে উইথ ফ্লাইং কালার্সটা মূলত একটু এক্সট্রা ইনফরমেশন, তুমি চাইলে দিতে পারো, দিলে সবসময় মনে হয় যে তোমার সেন্টেন্সটা আরও অর্থপূর্ণ হয়ে যাচ্ছে। এখানে দেখো হি স্টাডিড হার্ড, এটা কিন্তু একটা পাস্ট টেন্স, এর জন্যই কিন্তু আমরা কুড ব্যবহার করছি। কিন্তু নেক্সট সেন্টেন্সটায় দেখো নূরজাহান স্টাডিজ, এখানে কিন্তু স্টাডিজটা একটা প্রেজেন্ট টেন্স, এর জন্য আমি ক্যানট ব্যবহার করব, সো বা ক্যান ব্যবহার করব। সো নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট শি ক্যান বিকাম আ ডক্টর অ্যান্ড সার্ভ পিপল। সো স্টাডিজ যেহেতু প্রেজেন্ট আমি ক্যান ব্যবহার করব, আর যেহেতু স্টাডিড পাস্ট ছিল তাই আমি কুড ব্যবহার করব। ওকে, আই থিঙ্ক এই রুলটাও সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে আমি নেক্সট রুলে মুভ করি। এখানে আরও কিছু এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পলগুলো দেখবো। ইট ইজ ভেরি কোল্ড, আই হ্যাভ টু পুট অন আ ওয়ার্ম ক্লোথ সো দ্যাট
I can avoid catching a cold. My mother was a philanthropist. She loved to live among the poor villagers so that she could help them in various ways. বারবার একটা জিনিস দেখো, এই যে was আছে এর জন্য could ব্যবহার হচ্ছে, তারপর হচ্ছে have আছে এর জন্য can ব্যবহার হচ্ছে, তারপর we were supposed to start past আছে এর জন্য কিন্তু could ব্যবহার হবে। We were supposed to start our journey the next day, আমরা আগামীকাল জার্নি শুরু করতাম, but it was so hot, কিন্তু এতই গরম ছিল, so that we could not start our journey. সো এক্সাম্পলগুলো দেখে মোটামুটি বুঝতেই পারছো যে কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু কঠিন কিছু না, মূলত তোমার কমপ্লিটিং সেন্টেন্সে রুলটা মোটামুটি ঠিক থাকতে হবে এবং রুলও কিন্তু খুব কঠিন কিছু না, এই অর্থটা বোঝা বা তোমার এই কোন ওয়ার্ডটা কোনটার পরে বসবে, সো দ্যাট থাকলে কি বসে, টু টু থাকলে কি বসে, এগুলো একটু হালকা করে মনে রাখতে হবে, আর দিন শেষে অর্থটা ঠিক রাখতে হবে সেন্টেন্সের। ওকে, আচ্ছা এখন আমরা দেখব ইন অর্ডার দ্যাট, এইটার যদি সেন্টেন্সে থাকে তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা কিভাবে করব। আসো দেখি। সো দ্যাটের মতো ইন অর্ডার দ্যাটের অর্থ যাতে বা যেন। সো অর্থটা কিন্তু কাইন্ড অফ সিমিলার, যে যেন মানে তোমার কিছু করার কারণ বুঝাচ্ছ তুমি, ইন অর্ডার দ্যাট যাতে বা যেন। সুতরাং এক্ষেত্রেও নিয়মটা সো দ্যাটের মতোই হবে, খুব বেশি ডিফারেন্ট হবে না। আসো আমি তোমাদেরকে একটা হেল্প করি। হি সেভড সাম মানি ইন অর্ডার দ্যাট, এখানে কিন্তু হি সেভড, আবার দেখতেই পাচ্ছ এখানে V2, তার মানে পরের অংশটাও কিন্তু তোমার পাস্ট টেন্সেই করতে হবে। সে মূলত কিছু টাকা সেভ করে ইন অর্ডার দ্যাট, এখানেও কিন্তু তোমার টাকা সেভ করাতে কি হচ্ছে এটা লিখলে হবে না, বারবার বলছি, বরঞ্চ কেন তুমি টাকাটা সেভ করছো সেটা লিখতে হবে। হি সেভড সাম মানি ইন অর্ডার দ্যাট হি কুড বাই সাম বুকস, অর্থাৎ সে যেন কিছু বই কিনতে পারে, যেহেতু তুমি অন্য কিছুও বলতে পারো, হি saved some money in order that he could buy some food, he could buy himself a present, he could buy something for his mother, anything you can give, but তোমার এখানে কিন্তু could ব্যবহার করতে হবে যেহেতু শুরুতে আমাদের একটা past verb আছে। আচ্ছা সেকেন্ডটা, নেক্সটটা দেখো, ফাহমিদ কেম টু মি ইয়েস্টারডে ইন অর্ডার দ্যাট, এটা কিন্তু খুব বেশি একটা, ফাহমিদ তোমার কাছে এসেছে অনেক কারণেই আসতে পারে, সো এই সেন্টেন্সটা কিন্তু অনেক ডিফারেন্ট হবে এক একজনের, কারণ ফাহমিদের আসার কারণ এক একজন এক একটা লিখতে পারো। কিন্তু ধরো কিছু সেন্টেন্স এমন আছে যেখানে শুরুর সেন্টেন্সটা অনেক বেশি আইডিয়া দিয়ে দেয় যে অ্যান্সারটা কি হবে, তো সেই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবা। তোমরা আমাকে দ্রুত এই সেন্টেন্সের অ্যান্সারটা বলো, ফাহমিদ কেম টু মিট মি ইয়েস্টারডে ইন অর্ডার দ্যাট, এটার অ্যান্সার কি হবে? ওকে, তোমরা এখনো ফার্স্টের অ্যান্সার দিচ্ছ, সো দ্যাট হি কুড, বা তোমরা এখনো মনে হয় হি কুড সি মি পার্সোনালি, এটা হতে পারে যে সে আমার কাছে সরাসরি দেখা করতে আসে যেন সে ডিরেক্টলি আমাকে দেখতে পারে, অথবা এটাও লিখতে পারো যে তার কোনো কারণ ছিল আসার, সে এই কারণে আসে অমুক কারণে আসে, সবগুলাই কিন্তু কারেক্ট হবে। সো দেখতেই পাচ্ছ সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট আসলে খুব বেশি পার্থক্য নেই, রুল দুইটাই কিন্তু একেবারে সিমিলার। নেক্সট আসো লেস্টের রুল। লেস্টের রুলে তোমাদের অনেকেরই কনফিউশন থাকে, তোমরা অনেকেই শুধু এভাবে মনে রাখো লেস্টের সাথে শুড ব্যবহার করতে হয়, কিন্তু কিভাবে শুড ব্যবহার করবা এটা নিয়ে একটু কনফিউশন থাকে, সো আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি লেস্ট আসলে কিভাবে ব্যবহার করবা। আচ্ছা, লেস্ট শব্দের অর্থ হচ্ছে ফর ফিয়ার দ্যাট, বা হচ্ছে বাংলায় বললে পাছে ভয় হয় যে, মানে তোমার কোনো কিছুর ভয় আছে, মানে তুমি যদি এটা না করো তাহলে এটা হয়ে যাবে, ফর ফিয়ার দ্যাট, ইংলিশেরটা মনে রাখার চেষ্টা করবা, ফর ফিয়ার দ্যাট। এটি নেগেটিভ অর্থ প্রদান করে, অর্থাৎ যেহেতু এটা নেগেটিভ অর্থ প্রদান করছে তোমার সেন্টেন্সটাও অপোজিট স্ট্রাকচারে লিখতে হবে। তোমাকে যদি তুমি পজিটিভ কিছু বোঝাতে চাও তাহলে তোমার নেগেটিভ ওয়ার্ড ইউজ করে লিখতে হবে, কারণ লেস্ট কিন্তু অলরেডি একটা নেগেটিভ অর্থ প্রদান করছে। সুতরাং লেস দ্বারা যে ক্লজ শুরু হয় তাতে নো অথবা নট বসে না, যেহেতু অলরেডি লেস্ট আছে তাই আমরা আর নো অথবা নট দিব না। আমরা কি জানি যে সেন্টেন্সে ডাবল নেগেটিভ ওয়ার্ড দেয়া যায় না, নো দিলে আবার নট দেওয়া যায় না, বা নো দিলে নেভার দেওয়া যায় না, এরকম কিন্তু একটা ব্যাপার আছে যে তুমি যদি নট দাও তাহলে নেভার দিতে পারবা না, বা নো দিলে নেভার দিতে পারবা না। এর দ্বারা যে ক্লজ শুরু হয় তারপরে শুড অথবা মাইট বসে। সো তোমরা কিন্তু অনেকেই জানো যে লেস দিয়ে শুধু শুডই বসে, জিনিসটা কিন্তু একদমই তা না, লেস্টের পর কিন্তু মাইটও ইউজ করা যায়। সো লেস্টের পর তুমি চাইলে শুড অথবা মাইট যে কোনো একটা ব্যবহার করতে পারবা। লেস যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে স্ট্রাকচারটা আমরা দেখি। প্রথমে লেস্ট পর্যন্ত বসবে, সেন্টেন্সে যে অংশ থাকবে তার আগে লেস্ট পর্যন্ত বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে শুড অথবা মাইট বসবে,
তারপর সঙ্গতিপূর্ণ একটা ভার্ব বসবে এবং পরবর্তীতে তোমার বাকি যে এক্সট্রা পার্ট আছে সেটা বসবে। আচ্ছা, হ্যাঁ, অনেকেই বলছো লেস্ট অর্থ নতুবা অন্যথায়, কাইন্ড অফ তোমাদের মিনিংও কিন্তু ঠিক আছে। আচ্ছা, এখানে ফার্স্ট সেন্টেন্সটা আমি তোমাদেরকে দেখাই। দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট 10 AM। ট্রেনটা 10টা বাজে ছাড়বে। নাও ইট ইজ 9:55 AM, অর্থাৎ তোমার কাছে 5 মিনিট আছে। সো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন অথবা ইউ মাইট মিস দ্য ট্রেন। অর্থাৎ এখানে কিন্তু অর্থ বুঝিয়ে দিচ্ছে যে তোমার ট্রেন 10টা বাজে, 9:55 বেজে গিয়েছে। এবং হাঁটা ওয়ার্ডটাও কিন্তু এখানে দেয়া আছে, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। তুমি যদি দ্রুত না হাঁটো তাহলে কি হবে, অন্যথায় তুমি ট্রেনটা মিস করে ফেলবা। সো প্রিটি ইজি কিন্তু রুলটা, তোমার জাস্ট কিছুই করা লাগতেছে না, সাবজেক্টটা দিবা, সাবজেক্টের পর শুড এবং তারপর বাকি এক্সটেনশনটা। আচ্ছা, তাহলে তোমরা সেকেন্ডটা আমাকে অ্যান্সার করো দ্রুত। আমি তোমাদের কমেন্ট দেখতে চাচ্ছি দ্রুত অ্যান্সারের। ইউ শুড রিমেম্বার দ্যাট ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল হ্যাভ আ চান্স টু ফেল ইন দি এক্সাম। তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে তোমার এক্সামে খারাপ করার একটা চান্স থাকবে। তারপর দেখো ওয়ার্ক হার্ড লেস্ট, এখানে অ্যান্সার কি হবে? ওয়ার্ক হার্ড লেস্ট, তোমরা আমাকে ইউ শুড মেক আ ব্যাড রেজাল্ট অর ফেল, আফটার একটা অ্যান্সার দিবা। তুমি আইদার বলতে পারো ইউ শুড ফেল অথবা ইউ শুড মেক আ ব্যাড রেজাল্ট, যদিও দুইটাই কারেক্ট অ্যান্সার, কিন্তু অর দিয়ে দিব না আমরা এক্সামে, একটা অ্যান্সারই আমরা এক্সামে দিব। ইউ শুড নট পাস ইন দ্য এক্সাম, হ্যাঁ ঠিক আছে। তোমাদের সবার অ্যান্সারই কিন্তু মোটামুটি হচ্ছে। হ্যাঁ, যারা দিচ্ছ ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, সবার অ্যান্সারই ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। তারপরটা দেখো, লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন আ সেফ প্লেস লেস্ট ইউ শুড লুজ দ্য কি। তোমরা আমাকে দ্রুত 4 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার বলো। বি পাংচুয়াল লেস্ট, এখানে কিন্তু এই ধরনের সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট দেওয়া থাকে না। এই যে দেখো বি পাংচুয়াল, কিন্তু আমরা কি জানি এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট না দেওয়া থাকলে আমরা সাবজেক্ট কাকে ব্যবহার করি? আমরা সাবজেক্ট হিসেবে কিন্তু ইউ ব্যবহার করি। সো লাস্টের সেন্টেন্সটা এবং থার্ড সেন্টেন্সটা দেখো, লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কি, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, কিন্তু আমরা ইউ হিসেবে সাবজেক্টটা ব্যবহার করব। অর্থাৎ বি পাংচুয়াল লেস্ট ইউ শুড ল্যাগ বিহাইন্ড, অর্থাৎ তুমি যদি পাংচুয়াল না হও তাহলে তুমি পিছিয়ে পড়বে, বা তোমরা লিখতে পারো ইউ শুড বি লেট, অনেক কিছুই লিখতে পারো আসলে। আচ্ছা, এখানে আরো কয়েকটা এক্সাম্পল আছে, আমি একবার দেখিয়ে দেই। The girl returned home before evening lest she should be scolded by her parents. তোমরা অনেকে আছো না যারা সন্ধ্যার পর বাসায় আসলে বকা দেন প্যারেন্টস, কারা কারা আছো কমেন্ট করো। যারা দেখো যে অনেক তোমাদের কারফিউ থাকে সন্ধ্যার আজান পর্যন্ত বা মাগরিবের আজান পর্যন্ত, স্পেশালি তোমাদের শীতকালে অনেক কষ্ট হয়ে যায়, বিকজ শীতকালে আগে আগে সন্ধ্যা হয়ে যায় আর তোমাদের কারফিউ আগে চলে আসে। সো এই দিন আমিও পার করে আসছি, সমস্যা নাই। বি অ্যাটেন্টিভ লেস্ট, মনোযোগ দাও, এখানেও কিন্তু আমাদের কোনো সাবজেক্ট নাই, কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করব। সো বি অ্যাটেন্টিভ লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এই ইউ শুড ফেল ইন দ্য এক্সাম কিন্তু অনেক কিছুতে ব্যবহার করা যায়, অর্থাৎ কিছু না করলেই ফেল, কিছু না করলেই মনে হয় লাইফে ফেল করে ফেলবা। জিনিসটা আসলে এমন না, কিন্তু এই জিনিসটা হচ্ছে অনেক ইজিলি আর কি প্রত্যেকটা সেন্টেন্সের সাথে যায়। আমি দেখতে পাচ্ছি অনেক মেয়েরা এখন এক্সাইটেড হয়ে হাত তুলছে যে আপু আমার কারফিউ আছে, হাত দেখাচ্ছে, মাগরিবের আগে বাসায় চলে আসবা। ছেলেরা কিন্তু তেমন একটা রেসপন্ড করছে না, কারণ ওরা জানে যে ওরা আসলে 10টা 11টা পর্যন্ত বাইরে থাকতে পারে, ওদের অনেক ফ্রিডম থাকে। বাট যাই হোক, জিনিসটা আসলে অনেক স্যাড, অ্যান্ড আশা করি আমরা ট্রাই করবো এই জীবন থেকে বের হয়ে আসার। আস্তে আস্তে তোমরা বড় হও, তোমরা এইচএসসি পাস করো, একটা ভালো রেজাল্ট করো এইচএসসিতে, একটা ভার্সিটিতে ভর্তি হও, দেখবা অনেক ফ্রিডম পাবা। লাইফ উইল চেঞ্জ এন্টায়ারলি, জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম অ্যান্ড ফর দ্য রাইট অপরচুনিটি। সো এখন কারফিউ থাকলে মাইন্ড করার কিছু নাই। ট্রাস্ট মি অন দিস, ওয়ান্স ইউ গেট ইনটু ইউনিভার্সিটি, তুমি যদি একটা ভালো ইউনিভার্সিটি চান্স পাও, তুমি যদি একটা ভালো এইচএসসি রেজাল্ট করো, লাইফ উইল চেঞ্জ 360 ডিগ্রি, লাইক অনেক চেঞ্জ হয়ে যাবে, অনেক পরিবর্তন আসবে লাইফে। আচ্ছা, উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ওয়াক ফাস্ট লেস্ট উই শুড মিস আ পার্ট অফ দ্য লেসন। এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে শুরুতে উই ছিল, তাই কিন্তু আমরা এই সেন্টেন্সেও সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করব। ওকে, তারপর দেখো, আ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস্ট হি শুড ফেল। এখানেও দেখো যেমন সাবজেক্ট হিসেবে অলরেডি হি ছিল,
তাই আমি সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করছি। অর্থাৎ সেন্টেন্সে যদি অলরেডি সাবজেক্ট দেয়া থাকে আমি কিন্তু ওই সাবজেক্টটাই ইউজ করব, আদারওয়াইজ যদি এটা কোনো সাবজেক্ট না দেয়া থাকে তাহলে আমি ইউ ব্যবহার করব। ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট ইউ শুড ফেল টু ডু ইট সাকসেসফুলি। আচ্ছা, আমরা লেস নিয়ে অনেক এক্সাম্পল দেখলাম, তাহলে আমরা নেক্সট রুলে যাই। নেক্সট রুলটা হচ্ছে আনলেস নিয়ে, ঠিক আছে? আনলেস মেয়েরা সারা রাত বাইরে থাকবে, হ্যাঁ ইনশাল্লাহ থাকবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, ইউজ অফ আনলেস। আনলেস অর্থ হচ্ছে যদি না, ইফ না মানে হচ্ছে ইফ নট, অর্থাৎ আনলেস মানে হচ্ছে তুমি যদি এটা না করো তাহলে এটা হবে, এই ধরনের সেন্টেন্স আমরা আনলেস ব্যবহার করি। তাই আনলেস দ্বারা যে ক্লজ শুরু হয় সেই ক্লজে নট ব্যবহৃত হয় না, কারণ আনলেসও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। আমরা অলরেডি কি শিখেছি, আমরা লেস যুক্ত সেন্টেন্সে নট ব্যবহার করব না, কারণ লেসটে কিন্তু অলরেডি একটা নেগেটিভ মিনিং আছে। যেহেতু এই সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ মিনিং আছে, আমরা কিন্তু আর নেগেটিভ ওয়ার্ড ইউজ করব না। আমরা আনলেসেও কিন্তু কোনো নট ব্যবহার করব না। আনলেস যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে প্রথমত ইনকমপ্লিট সেন্টেন্সটা বসবে, তারপর তার সাথে সঙ্গতপূর্ণ একটা পূর্ণ সেন্টেন্স যোগ করতে হবে। অর্থাৎ সেন্টেন্সটাকে লজিক্যালি সেন্স মেক করলেই হবে, এটার আসলে খুব বেশি একটা স্ট্রাকচারের প্রবলেম নেই। দেখো, লাভ ইজ ডিভাইন, ইউ ক্যান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস, অর্থাৎ তুমি মানুষকে তুমি মানুষকে যদি না ভালোবাসো তাহলে তুমি নিজেকে ভালোবাসা মানুষ থেকে পাবা না। অর্থটা অনেকটা এরকম যে ইউ ক্যান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ, মানুষ তোমাকে ভালোবাসবে না যদি কিনা তুমি তাদেরকে না ভালোবাসো, আনলেস ইউ লাভ দেম। সো আনলেস তুমি যদি তাদেরকে না ভালোবাসো তারাও কিন্তু তোমাকে ভালোবাসবে না। ইউ নেভার স্পিক দ্য ট্রুথ, তুমি কখনো সত্যি কথা বলো না। আই উইল নট অ্যাকম্পানি ইউ আনলেস, এখানে যেহেতু একটা প্রবলেম দেয়া আছে যে কি সমস্যা, তাহলে কিন্তু আমরা এখান থেকে সেকেন্ড সেন্টেন্সটা লিখতে পারি যে যেহেতু তুমি সত্যি কথা বলো না তাহলে আমি তোমাকে অ্যাকম্পানি করব না যদি কিনা তুমি সত্যি কথা বলো। সেন্টেন্সটা অনেকটা এরকম হবে। দেখো, আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ, খুব সিম্পলি কিন্তু আনলেস দিয়ে সেন্টেন্সগুলো করে ফেলা যাচ্ছে, জাস্ট কয়েকটা ওয়ার্ড অ্যাড করলেই হয়। তোমরা এখন আমাকে থার্ড কোয়েশ্চেনের অ্যান্সারটা দাও। আর আমি কিন্তু দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেন্স তুলনামূলক আজকের ক্লাসে একটু কম, সো আমি চাই যে তোমরা এখনও দ্রুত যাদের তোমাদের ফ্রেন্ডরা জয়েন হয়নি তাদেরকে অবশ্যই মেনশন দাও এবং ক্লাসটা তোমরা শেয়ার করে দাও তোমাদের টাইমলাইনে, যেন হচ্ছে তোমাদের বাকি ফ্রেন্ডরা জয়েন করতে পারে এবং তারাও তোমাদের সাথে ক্লাসটা করে নিতে পারে। ওকে, দেখো, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি আনলেস, তুমি সব কিছু ক্লিয়ারলি বুঝবা না যদি কিনা ইউ স্টাডি থ্রুলি। আনলেস ইউ স্টাডি থ্রুলি, এটাই হবে অ্যান্সার। তোমরা অনেকে দিয়েছো আনলেস ইউ ওয়ার্ক হার্ড। আপু, আনলেসের রুলটা কনফিউজিং লাগছে। রুমা বলেছে আনলেসের রুলটা কনফিউজিং লাগছে। রুমা, আমি তোমাকে শর্টভাবে একটু আনলেসের রুলটা এক্সপ্লেন করছি। আনলেস বেসিক্যালি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড যেটা বোঝায় যদি না, অর্থাৎ যদি না তুমি এটা করো তাহলে এটা হবে। শুরুর সেন্টেন্সটা দেখো, ইউ ক্যান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস, অর্থাৎ তুমি বাকিদের থেকে ভালোবাসা পাবা না যদি কিনা কি হতে পারে, যদি কিনা তুমি নিজেকে ভালোবাসো অথবা যদি কিনা তুমি তাদেরকে ভালোবাসো। সো আনলেস ইউ লাভ দেম, এটা জাস্ট ট্রান্সলেট করে আমরা বসিয়ে দিয়েছি। পরেরটা দেখো, আই উইল নট অ্যাকম্পানি ইউ আনলেস, আমি তোমার সাথে যাব না যদি কিনা তুমি সত্যি কথা না বলো। সো আনলেসটাই কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, তোমার বাকি অংশে তুমি কোনো নো অথবা নট ব্যবহার করবা না। এখানেও দেখো, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি আনলেস ইউ স্টাডি থ্রোলি, তুমি যদি থ্রোলি পড়াশোনা না করো তাহলে তুমি বুঝবা না। এখানে দেখো, আওয়ার জব মার্কেট ইজ গেটিং ভেরি কম্পিটিটিভ, আমাদের চাকরির মার্কেট অনেক কম্পিটিশন হয়ে যাচ্ছে। আনলেস ইউ স্টাডি ওয়েল, তুমি যদি, যেহেতু এখানে চাকরি নিয়ে কথা বলা হয়েছে তাহলে তোমাকে এমন একটা জিনিস দেখাতে হবে যে চাকরি রিলেটেড একটা ক্ষতি হচ্ছে তোমার। সো তুমি যদি পড়াশোনা না করো ভালো করে, তোমাকে লাস্টের অ্যান্সারটা বলো তাহলে কি হবে। আনলেস ইউ স্টাডি ওয়েল কি হবে, অনেকটা আমরা এরকম অর্থ দিতে পারি, তুমি হয়তো চাকরি পাবা না পড়াশোনা ভালো না করলে, বা আনলেস ইউ স্টাডি ওয়েল ইউ ওয়ন্ট গেট এ গুড জব, এই ধরনের কথা কিন্তু আমরা লিখতে পারি। হ্যাঁ আপু, বাকিটুকু পুরাই পজিটিভে হবে। রুমা, এক্স্যাক্টলি কারেক্টলি বুঝতে পেরেছো তুমি, আশা করি আর কোনো সমস্যা নেই। সো ইয়েস, আমরা লিখতে পারি আনলেস ইউ স্টাডি ওয়েল ইউ উইল নট গেট আ গুড জব। সো আনলেস ইউ স্টাডি ওয়েল, দেখো এই অংশে কোনো নেগেটিভ অর্থ দেয়নি। তারপর আমরা লিখেছি যে তুমি যদি ভালো করে না পড়ো তাহলে ভালো চাকরি পাবে না, অথবা তুমি এই জায়গাটা এটাও লিখতে পারতা, ইউ উইল গেট আ ব্যাড জব অর ইউ উইল গেট নো জব, এই ধরনের কথাও কিন্তু আমরা লিখতে পারি। ইউ ক্যানট গেট আ গুড জব, হ্যাঁ তোমাদের মোটামুটি সবারই হচ্ছে ইউ উইল নট আ গুড জব, ইউ ক্যানট গেট আ গুড জব, দুইটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা সিন্স দিয়ে
সিন্সের রুলটা শিখবো। সিন্স নিয়ে অনেকেরই কনফিউশন যে সিন্সকে আসলে টাইমের ক্ষেত্রে ব্যবহার হয় নাকি কারণের ক্ষেত্রে ব্যবহার হয়। সিন্স অর্থ মূলত হচ্ছে যেহেতু বা যখন, অর্থাৎ কোনো কারণ অপসারও হয়, আবার হচ্ছে কোনো মানে টাইম বুঝাতে অনেক সময় ইন্ডিকেট করা হয় যে যেহেতু বা যখন। ধরো আই ওয়াজ দেয়ার সিন্স 1 PM, আমি 1টা বাজে থেকে সেখানে ছিলাম। অথবা যেহেতু যে আই এম টেকিং আ ক্লাস ফর অল মাই স্টুডেন্টস সিন্স দেয়ার এক্সাম ইজ নিয়ার বাই, যেহেতু তাদের সামনেই পরীক্ষা তাই তাদের জন্য আমি ক্লাস নিচ্ছি। সো এই অর্থে কিন্তু মূলত আসলে সিন্সটা ব্যবহার হয়। আমরা একটু সিন্সের স্ট্রাকচারটা দেখি। সিন্সের আমরা 3টা স্ট্রাকচার দেখব। প্রথম স্ট্রাকচারটা দেখো, এবং তোমরা এই পার্টটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রথম স্ট্রাকচারটা দেখো, সিন্সের পর প্রথম একটা ক্লজ বসবে, তারপর দ্বিতীয় আরেকটা ক্লজ বসবে, এবং সেখানে সিন্সের অর্থ হবে যেহেতু, এবং সেখানে কিন্তু দুই পাশেই সেম টেন্স দিতে হবে। অর্থাৎ আবারও তোমার প্রথম ক্লজের টেন্স যদি প্রেজেন্ট হয়, সেকেন্ড ক্লজের টেন্সও প্রেজেন্ট দিতে হবে, এবং পার্টিকুলারলি ওই সেম টেন্সটাই দিতে হবে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট হলে সেকেন্ড ক্লজেও আমাদের প্রেজেন্ট পারফেক্ট দিতে হবে। সেকেন্ড স্ট্রাকচারটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে যদি একটা বাক্য শুরু হয়, তারপরে যদি সিন্স থাকে, তাহলে কিন্তু পাস্ট ইনডিফিনিট দিয়ে আমাদের বাক্যটা শেষ করতে হবে। এখানে দেখো ডিফারেন্স কি প্রথম আর সেকেন্ড রুলটার। কাজী শিফা জিজ্ঞেস করেছে, আপু এই টপিক থেকে পেইড ব্যাচে আবার পড়ানো হবে? অবশ্যই পড়ানো হবে। পেইড ব্যাচে আমাদের প্রত্যেকটা টপিক আবার আরো ডিটেইলে পড়ানো হবে। অর্থাৎ আমরা এখানে রুল বেস দেখাচ্ছি, ওখানে আরো অনেক প্র্যাকটিস থাকবে, আরো অনেক লেকচার শিট থাকবে, অনেক কিছু থাকবে। সো ডেফিনেটলি কোর্সটা এখনো তুমি না পারচেজ করলে দ্রুত করে ফেলো। আচ্ছা, আমি একটু আবার দেখাই। প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে শুরুতে, তাহলে পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট হবে। আর যদি প্রথমেই শুরু হয় সেন্টেন্সটা সিন্স দিয়ে, তাহলে প্রথম এবং সেকেন্ড ক্লজ সেম টেন্সেরই হবে। আর যদি প্রথম সেন্টেন্সটা পাস্ট মানে প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু পরবর্তী সিন্সের পরবর্তী অংশটা পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট আমরা জানি হ্যাড প্লাস V3, যদি পাস্ট ইনডিফিনিট হয় শুরুটা, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এই 3টা রুল একটু মাথায় রাখো, এবং এটা পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো তুমি। আচ্ছা, এখন আসো আমরা তোমাদেরকে এক্সাম্পল দেখাই। আই ক্যান্ট রিকল হিজ নেম। আমি রিকল মানে কি, কোনো কিছু মনে করতে পারা। আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং সিন্স, তার মানে কি অনেক দিন হয়ে গেছে। এটা কি দিয়ে শুরু বলো তো তোমরা আমাকে? এটা কি একটা প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার দিয়ে শুরু হচ্ছে না? ইট ইজ লং সিন্স, ইট ইজ লং, এটা কি একটা প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে না? তাহলে আমাকে দ্রুত বলো তো কমেন্টে সিন্সের পরে কোন টেন্স হবে। আমি কিন্তু অ্যান্সার জানতে চাইনি, আমি জানতে চাইছি সিন্সের পরে কোন টেন্স হবে। আমি দেখতে চাই তোমরা কতটুকু মনোযোগ দিয়ে ক্লাস করছো, তোমরা কি আদৌ আমি একটু আগে যে স্ট্রাকচারটা পড়ালাম সেটা বুঝতে পারো কিনা। তোমরা দ্রুত আমাকে বলো। রুমা তুমি অ্যান্সার দিয়ে দিয়েছো, মনোয়ার অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। তোমরা আমাকে জাস্ট বলো এটা কোন টেন্স হবে। অর্থাৎ আমি টেন্সটা জানতে চাচ্ছি, কারণ এখানে কিন্তু মিনিং মোটামুটি সবার সেমই থাকবে। শুধু পাস্ট টেন্স বললে হবে না, কোন পাস্ট টেন্স বলতে হবে। এটা কি পাস্ট ইনডিফিনিট নাকি পাস্ট পারফেক্ট, ক্লিয়ার করে বলতে হবে সেটা কোন টেন্স। নওশিন তাবাসুম বলেছে পাস্ট পারফেক্ট। পাস্ট, শুধু পাস্ট বললে এটা রং অ্যান্সার, আমি নিব না। V2 কোনো, আমি টেন্সের নাম জিজ্ঞেস করেছি, এটা কিন্তু পার্টিকুলারলি বলতে হবে এটা কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, কোন টেন্স। ফারুক আহমেদ বলেছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট। অনেকে অনেক ভিন্ন অ্যান্সার দিচ্ছ। শুধু পাস্ট বললে হবে না পুরা ভাইরা, শুধু পাস্ট কিন্তু তোমরা অনেক ইজি এটা। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, অনেকেই মিক্সড অ্যান্সার দিচ্ছ। অ্যান্সারটা কিন্তু হবে পাস্ট ইনডিফিনিট। আমি কিন্তু তোমাদেরকে একটু আগেই বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট শুরুতে থাকলে, পরে যদি সিন্স থাকে, তাহলে পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট হবে। আর যদি শুরুতে পাস্ট ইনডিফিনিট থাকে এবং সিন্স থাকে, তারপরে পাস্ট পারফেক্ট হবে। সো তোমাদের কিন্তু ডিফারেন্সটা একটু বুঝতে হবে, ঠিক আছে। পাস্ট ইনডিফিনিট মানে আমি কি জানি, ওয়াজ, ওয়্যার অথবা V2। আর পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড প্লাস যে কোনো একটা পাস্ট পার্টিসিপাল ভার্ব, অর্থাৎ হ্যাড প্লাস V3। তোমরা এটা আবার স্ক্রিনশট দিয়ে রাখো, এটা ভুল হওয়া একদমই এক্সপেক্টেড ছিল না, কিন্তু যারা ভুল করেছো মেক শিওর ইউ লার্ন ফ্রম দ্য মিস্টেক। এখনো যারা পাস্ট পারফেক্ট দিচ্ছ, তোমাদের নিজেদের মাথায় একটা বাড়ি দাও, যেন মনে থাকে এটা পাস্ট পারফেক্ট না, এটা পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, সো এটাই, যারা পাস্ট ইনডিফিনিট দিয়েছো কংগ্রাচুলেশনস, ইউ গাইজ ওয়ার রাইট। সো আমরা এখানে একটা পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার ইউজ করলেই হবে। ইট ইজ লং সিন্স উই মেট লাস্ট, মানে অনেক দিন হয়ে গেছে আমাদের লাস্ট দেখা হয়েছে। আর মেট কিন্তু একটা
পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? তারপর দেখো মাই গ্র্যান্ডমাদার লিভস ইন আ ভিলেজ, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এখানেও কি আছে তোমরা আমাকে মেনি ইয়ার্স, এটা কোন টেন্স? দ্রুত বলো। ইট ইজ মেনি ইয়ার্স, এটা কোন টেন্স? আমি কিন্তু এখন অ্যান্সার জিজ্ঞেস করি নাই, পরের টেন্সও জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি যে ইট ইজ মেনি ইয়ার্স এটা কোন টেন্স? ওকে, যে আর রুমা বলছে হাতুড়ি দিয়ে বাড়ি দিও। আচ্ছা, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এখনো কেন ভুল অ্যান্সার পাবো? আমি কিন্তু তোমাদেরকে ভেরি গুড রুমা, তোমার অ্যান্সারটা আবার কারেক্ট হয়েছে। রুমার অ্যান্সার ইজ কারেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি কিন্তু জিজ্ঞেস করেছি ইট ইজ মেনি ইয়ার্স, এটা কোন টেন্স? অ্যান্সারটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পরে কি বসবে? পরে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে আমাদের রুল অনুযায়ী। সো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মেট হার, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এখন অনেকে প্রেজেন্ট ইনডিফিনিট বলছো, বাট শুরুতে অনেকে পাস্ট পারফেক্ট উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছিলা, এটা কিন্তু হবে না। আচ্ছা, এখন তোমরা থার্ডটা অ্যান্সার দাও। আই মিস মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার আ লট, অর্থাৎ আমি আমার নানুকে অনেক মিস করি। 15 years হ্যাভ পাস্ট সিন্স, এখানেও দেখো 15 years হ্যাভ পাস্ট, এটা কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদিও, কিন্তু পরবর্তীতে কি হবে তোমরা একটু দেখো, চিন্তা করো। 15, আচ্ছা একজন বলেছো উই মেট, মিনি রহমান, দেখি, হ্যাঁ ঠিক আছে, সিন্স আই লাস্ট মেট হার, সিন্স উই মেট, দুইটাই ঠিক আছে। 4 নম্বরটা দেখো, আই ক্যান্ট রিকল হিজ নেম, এটাও অনেকটা সেম ফার্স্টটার মতোই, সেটা আমি আর দেখাচ্ছি না। এখানে দেখো টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের নিজের ডানা থাকে। ইট ওয়াজ 5 years সিন্স, ইট ওয়াজ 5 years সিন্স উই হ্যাড মেট হিম ইন কুমিল্লা। টাইম হ্যাজ ইটস উইংস, ইট ওয়াজ 5 years সিন্স উই হ্যাড মেট হিম ইন কুমিল্লা, অর্থাৎ 5 বছর হয়ে গিয়েছে আমার তাদের সাথে কুমিল্লায় দেখা হয়েছে। এখানে দেখো শুরুতে কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল ইট ওয়াজ, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকাতে আমরা পরবর্তীতে কিন্তু পাস্ট পারফেক্ট ব্যবহার করব। এখানে পাস্ট পারফেক্ট ব্যবহার করব যেহেতু শুরুতে আমাদের একটা পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল। আর্লি রাইজিং গিভস আ ম্যান এনাফ ফ্রি টাইম, অর্থাৎ সকালে আগে ওঠা মানুষকে অনেক ফ্রি সময় দেয়। সিন্স, এটা কিন্তু সিন্স দিয়ে শুরু হচ্ছে, সো এটা কিন্তু আবার প্রথম রুলটার সাথে তোমাদের মিলাতে হবে। আমাদের যে প্রথম রুলটা ছিল সিন্স যদি শুরুতে থাকে তাহলে কি হবে? সিন্স শুরুতে থাকলে কিন্তু আমাদের দুইটা টেন্সই সেম হবে, অর্থাৎ সিন্সের পরবর্তীতে যে দুইটা টেন্স থাকবে দুইটা টেন্সই কিন্তু সেম টেন্সে হতে হবে। আমি একটু দেখি তোমাদের অ্যান্সার। হ্যাঁ, সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার আই হ্যাভ ইনাফ টাইম, অর্থাৎ এখানে যেহেতু আমার একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, পরবর্তীতেও কিন্তু আমি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই ইউজ করব। এখানে দেখো সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি, আবার কি হলো? একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স চলে আসছে, এর জন্য আমি পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট একটা টেন্স দিব, কারণ আমার কিন্তু দুইটাকে সেম টেন্সে রাখতে হবে যেহেতু শুরুতে সিন্স আছে। লাস্টলি ইট ইজ আ লং টাইম, আমরা জানি ইট ইজ আ লং টাইমের পর আমরা অলওয়েজ হচ্ছে পাস্ট টেন্স ইউজ করি। এটা কিন্তু এই কারণে ইউজ করি যে আমাদের ইট ইজ আ লং টাইম, ইট ইজ হাই টাইম, এটা যেহেতু প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট আছে পরবর্তীতে আমরা পাস্ট দিব, কারণ তুমি পাস্টের একটা কথা মানে চিন্তা করো বা পাস্টের একটা কথাকে মনে করো। সো ইট ইজ আ লং টাইম, ইট ইজ আ হাই টাইম, ইট ইজ টাইম, এই ধরনের সব কিছুর পরে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট ইউজ করব। ওকে, আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করছে আপু আপনার এসএসসি জিপিএ কি ছিল? আমার গোল্ডেন জিপিএ 5 ছিল। আই হ্যাভ বিন আ গোল্ডেন গার্ল থ্রু আউট মাই লাইফ, সমস্যা নেই। মানে আমি আসলে একাডেমিকলি ভালোই স্মার্ট ছিলাম ছোটোবেলায়, এখন আসলে ভার্সিটিতে আর মাথা কাজ করে না এত পড়াশোনা, কিন্তু ছোটোবেলা থেকে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ একাডেমিকলি অনেক গিফটেড ছিলাম, মানে আমি অনেক কনসিস্টেন্টলি ভালো রেজাল্ট করতাম, স্কলারশিপও পেয়েছি, গোল্ডেন এ প্লাসও সবসময় পেয়েছি। সো আশা করি তোমরা আমাকে এটা একটা ইন্সপিরেশন হিসেবে দেখবা, এটা আমি তোমাদেরকে মোটো ফ্লেক্স দেওয়ার জন্য বলবো না, কারণ আমার রেজাল্ট অনেক আগে চলে গেছে, আমার এখন আসলে জিতবে না, এসএসসি এইচএসসি রেজাল্ট দিয়ে আমার কিছুই হবে না, আমি আল্লাহর রহমতে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছি। সো আমার এটাই তোমাদেরকে বলার কারণ যেন তোমরা এটা একটা ইন্সপিরেশন হিসেবে দেখো। আর আমি কিন্তু সারাদিন পড়াশোনা করতাম এমন একদমই না, আমি অনেক আদার অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকতাম, আমি আমার স্কুলে অনেক কিছুতে ইনভলভ ছিলাম, কলেজে অনেক কিছুতে ইনভলভ ছিলাম, অ্যান্ড আমি সময় মতো মজাও করতাম, মানে ফ্রেন্ডদের সাথেও অনেক ঘোরাঘুরি করা হতো, কিন্তু সব কিছুর মাঝখানে আমি কিন্তু আমার অ্যাকাডেমিক্সটা ঠিকই ঠিক রেখেছি। সো এটাই আমি চাই যে তোমরা এটা একটা ইন্সপিরেশন হিসেবে দেখো,
যেন তোমরাও আমার ওই সেম টার্গেটটা ফিল আপ করতে পারো। ওকে, সো আমি ঠিক কয়েক বছর পর তোমাদেরকে জিজ্ঞেস করবো যে কারা কারা আমার এই ক্লাস দেখে মনে ছিল যে আমি একটা ইন্সপিরেশন দিয়েছিলাম অ্যান্ড তোমরা আমার মতো রেজাল্ট করেছো। সো আই বি ভেরি হ্যাপি টু সি অল অফ ইউ ডুইং রিয়েলি গ্রেট। আমার থেকেও ভালো করো, আমি তা চাই অনেস্টলি। সো ইয়া, আচ্ছা, আমাদের নেক্সট রুল হচ্ছে দো অথবা এলদো। দো অথবা এলদো দুইটা কিন্তু সেম মিনিং, অর্থাৎ যদিও। দো অথবা এলদো দুইটা মানেই হচ্ছে যদিও। যখন দুইটা কাজের ফলাফল সম্পূর্ণ বিপরীত হয় তখন দো ব্যবহার করা হয়। ধরো তুমি বললা যদিও সে ভালো স্টুডেন্ট, সে কিন্তু ব্যবহারে ভালো না, এই ধরনের কথা, অর্থাৎ বিপরীত কথা তুমি বলছো, তখন কিন্তু আমরা দো অথবা এলদো ইউজ করব। প্রে ফর আস, ইনশাল্লাহ আই উইল ডেফিনেটলি প্রে ফর অল অফ ইউ। আই ডু প্রে ফর অল অফ ইউ যেন তোমরা অনেক ভালো করো। আর আমি চাই যেন তোমরা সবাই আসলে আমার একদম ফর্মাল স্টুডেন্ট হয়ে যাও আমাদের কোর্সটা কিনে, যেন আমি রেগুলার বেসিসে তোমাদের সাথে আরও কন্ট্যাক্ট করতে পারি, আরও কমিউনিকেশন করতে পারি। এইচএসসি কোন ইউনিভার্সিটি ছিলেন? এইচএসসি তো ইউনিভার্সিটি থাকে না, এইচএসসি কলেজ থেকে থাকে। আই ওয়াজ ফ্রম আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। আর আমার ইউনিভার্সিটি বর্তমানে আমি হচ্ছে আইবিএ ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। সো ইয়া, দ্যাটস আ বিট অ্যাবাউট মাই ইনফরমেশন। কিন্তু আমি চাই যে তোমরা এখন ক্লাসটায় ফোকাস করো। আচ্ছা দেখো, দো এলদো অর্থ যদিও, অর্থাৎ স্ট্রাকচারটা কীরকম হবে? প্রথমত দো অথবা এলদো থাকবে, তারপর ফার্স্ট ক্লজ এবং তারপর সেকেন্ড ক্লজ, এবং দুইটা ক্লজই কিন্তু দুইটা ভিন্ন অর্থ ইন্ডিকেট করবে। যদিও দুইটা ক্লজের টেন্স সেম থাকবে, একটু আমি মার্ক করে দিচ্ছি, দুইটা ক্লজ কিন্তু সেম টেন্সেই থাকবে, কিন্তু দুইটা বিপরীত অর্থ প্রকাশ করবে, অর্থাৎ অপোজিট মিনিং। তুমি যদি বলো দো শি ইজ রিচ, শি ইজ লাইক মাইজার, মানে হচ্ছে কিপটামি করে, সে যদিও সে অনেক বড় লোক, সে কিপটামি করে। সো অনেকটা এই ধরনের যে বিপরীত অর্থ ক্লজে দিতে হবে। ওকে, আচ্ছা, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ড্যাশ উই আর প্রাউড। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু পরবর্তীতে একটা ইনফরমেশন দেওয়া আছে, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড রিচ হেরিটেজ সাইটস, মানে আমরা আমাদের হেরিটেজ সাইট নিয়ে অনেক গর্ব করি। অর্থাৎ বাংলাদেশ ছোট দেশ হওয়া সত্ত্বেও, তার মানে আমার কি দিতে হবে, যে ছোট দেশে হয়তো আইডিয়া থাকে যে খুব বেশি কিছু থাকে না, কিন্তু আমাদের যে হেরিটেজ সাইট আছে সেটার ব্যাপারে সেকেন্ড সেন্টেন্সে বলা আছে। তাহলে আমরা লিখতে পারি দেয়ার আর মেনি হেরিটেজ সাইটস ইন দ্য কান্ট্রি। Though Bangladesh is a small country, there are many heritage sites in the country. Okay? নৌশিন দাবাসুম বলছে পেইড কোর্সে আমার নাম প্রিয়ন্তি, ইনশাল্লাহ দেখা হবে আপু। অফকোর্স প্রিয়ন্তি, আই ক্যান্ট ওয়েট টু মিট অল অফ ইউ। আচ্ছা, তারপর দেখো সেকেন্ডটাও সেম। থার্ডটা তোমরা একটু আমাকে অ্যান্সার করো। দো হি ইজ ডাল অফ হিয়ারিং ড্যাশ হি ক্যান মেক আ গুড রেজাল্ট। তোমরা আমাকে 3 নাম্বারটার অ্যান্সার দ্রুত একটু দেওয়ার চেষ্টা করো। অর্থাৎ দো হি ইজ ডাল অফ হিয়ারিং, হয়তো সে ভালো শুনতে পায় না, তারপর লিখো, তারপর এমন কিছু একটা দাও যেটা কিনা বুঝাবে হি ক্যান মেক আ গুড রেজাল্ট। ওকে, আমি তোমাদের অ্যান্সার ওয়েট করছি, তোমরা দ্রুত একটু অ্যান্সারটা দাও। The he is dull of hearing, আচ্ছা আমি বলে দিচ্ছি অ্যান্সারটা হবে হি ইজ গুড অ্যাট রিডিং অ্যান্ড রাইটিং। যেহেতু পরে বলা হয়েছে যে সে গুড রেজাল্ট করে, তার মানে মূলত এটাই হয়তো যে সে যদিও কানে কম শুনে, সে আসলে লেখাপড়ায় অনেক ভালো। হি ইজ কোয়াইট গুড অ্যাট। হ্যাঁ আফরা খান, তোমার অ্যান্সারটা খুবই সুন্দর হয়েছে, আই রিয়েলি লাভড ইউর অ্যান্সার। ও লিখেছে হি ইজ গুড অ্যাট রিটেনিং ইনফরমেশন, এটা ওয়ান্ডারফুল একটা সেন্টেন্স, আই রিয়েলি লাইক ইট আফরা। তোমরা অনেকে দিয়েছো হি ইজ গুড অ্যাট স্টাডিজ, হ্যাঁ এটাও হবে। আফরার অ্যান্সারটা আমার অনেক পছন্দ হয়েছে, কারণ এটা অনেক ইউনিক এবং অনেক কারেক্ট একটা অ্যান্সার। তোমরা নিজেরাও ট্রাই করবে এরকম ডিফারেন্ট কয়েকটা অ্যান্সার লিখার, ডিফারেন্ট কয়েকটা ভ্যারিয়েশন ইউজ করার, ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করার, এবং আস্তে আস্তে ভোকাবুলারি ভান্ডারটাও নিজের বাড়ানো। আচ্ছা, তারপর দেখো আই ওয়ার্ক হার্ড অলদো আই ওয়াজ সিক। আমি অনেক কষ্ট করে, আমি অনেক সব কষ্টের কাজ করি যদিও আমি অসুস্থ ছিলাম। দো দ্য পেট রাইটস ওয়েল, এবং দেখো টেন্স কিন্তু সেম আছে, অর্থাৎ আমি ওয়ার্কড পাস্ট টেন্স ইউজ করেছি, এখানেও পাস্ট হবে। দো দ্য পেন রাইটস ওয়েল, যদিও কলমটা ভালো লিখে, ড্যাশ আই ক্যানট অ্যাফোর্ড টু ইউজ ইট, তার মানে হয়তো বা অ্যাফোর্ড যেহেতু বলেছে বোঝাই যাচ্ছে যে কলমটার অনেক দাম বেশি, তাহলে হবে ইট ইজ ভেরি কস্টলি। দো দ্য পেন রাইটস ওয়েল ইট ইজ ভেরি কস্টলি। দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট ড্যাশ হি কুড নট কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম।
ও ভালো স্টুডেন্ট থাকলেও ও আসলে পরীক্ষায় মার্কস ভালো পায় নাই, এটাই মূলত এখানে বলা হয়েছে। ওকে, নেক্সট আমরা আনটিল টিলের রুলটা ইউজ করব। ওকে, আনটিল টিল আমাদের অলমোস্ট 1 আওয়ারে আমরা 10টা রুলের মতো কমপ্লিট করার চেষ্টা করব। আনটিল টিল, আচ্ছা দেখো, আনটিল টিল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের সাথে একটি ফুল সেন্টেন্স যোগ করে প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করা হয় এবং আনটিল টিলের পরের অংশটা অ্যাফার্মেটিভ হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ গাইজ, এটা তোমরা একটু মার্ক করে রাখো। আনটিল টিলের পরে কিন্তু অলওয়েজ আমরা একটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড ইউজ করে থাকি বা অ্যাফার্মেটিভ বাক্য ইউজ করে থাকি। অর্থাৎ যেহেতু আনটিল আর টিলে অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড থাকে, আমি অলওয়েজ আনটিল আর টিলের পরে একটা অ্যাফার্মেটিভ পার্ট ইউজ করব। ঠিক আছে, আনটিল টিলের পর আমি একটা অ্যাফার্মেটিভ অংশ ইউজ করব, অর্থাৎ নেগেটিভ হতে পারবে না, এটা একটা পজিটিভ অংশ হতে হবে, অর্থাৎ কোনো নো নট কিছু থাকতে পারবে না। দেখো, ওয়েট আনটিল, ওয়েট আনটিল, তারপর বলেছে ইউ শুড নট গো আউট অ্যালোন, তার মানে তোমার একা যাওয়া উচিত না, তার মানে নিশ্চয়ই তোমাকে কারোর সাথে নিয়ে যেতে বলছে বা তোমাকে তার সাথে যেতে বলছে। তাহলে দেখি কি হবে, ওয়েট আনটিল আই কাম ব্যাক, তুমি এটাও লিখতে পারো ওয়েট আনটিল ইউ ফাইন্ড আ কোম্পানি, ওয়েট আনটিল ইউ ফাইন্ড সামওয়ান। মানে মূলত তোমাকে এমন একটা মিনিং ইউজ করতে হবে যেটা তোমাকে বোঝায় যে একা যেও না, তার আসা পর্যন্ত অপেক্ষা করো। ওকে, ওয়েট আনটিল আই কাম ব্যাক, ইউ শুড নট গো আউট অ্যালোন। তারপর দেখো, প্লিজ ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, আমার তুমি ওয়েট করো। আমাদের নেক্সট রুলটা হচ্ছে অ্যাজ লং অ্যাজ এর। অ্যাজ লং অ্যাজ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটির সাথে আমরা একটা ইনকমপ্লিট সেন্টেন্স যোগ করব। কিভাবে? এটা মোটামুটি সিম্পলি, এটা তোমার আসলে অত রুল ফলো করতে হবে না। ওয়েট হিয়ার, তো অ্যাজ লং অ্যাজ মানে কি? যতক্ষণ পর্যন্ত, মানে ধরো অ্যাজ লং অ্যাজ আই এম হিয়ার, আমি যতক্ষণ আছি, এরকম। সো সময় দিয়ে অনেকটা কিছু ইন্ডিকেট করে। ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস, মানে তুমি যতক্ষণ বৃষ্টি পড়ছে, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ছে তুমি এখানে অপেক্ষা করো। ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস। নেক্সট রুলটা হচ্ছে আমাদের ইনস্পাইট এবং ডেসপাইটের। এই দুইটা মিনিং অলমোস্ট সেম। ইনস্পাইট এবং ডেসপাইটের মিনিং হচ্ছে সত্ত্বেও, অর্থাৎ কোনো কিছু থাকা সত্ত্বেও বা কোনো কিছু করা সত্ত্বেও। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে এদের অপোজিট যে মিনিংটা সেটাই কিন্তু আমরা ইউজ করে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। অর্থাৎ প্রথমত সাবজেক্ট বসবে এবং পরে ভার্ব বসবে এবং পরে আমরা একটা অপোজিট মিনিং দিব। এই রুলটা অনেকটা সিমিলার দো আর অ্যালদো রুলটার মতো, অর্থাৎ আমরা ইনস্পাইট এবং ডেসপাইটের পর এমন একটা সেন্টেন্স দিব যেটা কিনা অপোজিট মিনিং দিচ্ছে। ওকে, আচ্ছা, আসলে এখন আজান দিচ্ছে, তোমরাও অনেকে বলেছো আজান দিচ্ছে। সো আমি তোমাদের এইখান থেকে আবার স্টার্ট করব ইনস্পাইট ডেসপাইটের রুলটা বোঝানোর পর প্র্যাকটিসটা থেকে। তোমরা চাইলে করে রাখতে পারো এই প্র্যাকটিসগুলো। ততক্ষণ আমি তোমাদেরকে হালকা একটা ছোট ব্রেক দিব, অ্যান্ড যেহেতু আজান দিচ্ছে আমরা ঠিক ব্রেকের পরে আবার ক্লাসটা শুরু করব, যেন তোমাদের কারো ডিস্টার্ব না হয়। সো আমরা ঠিক 10 মিনিট পর আবার ক্লাসটা রিস্টার্ট করব। ওকে, হ্যাঁ, তোমরা যারা ব্রেকের কথা বারবার বলছো, আমি ডেফিনেটলি মাগরিবের নামাজের জন্য তোমাদেরকে 10 মিনিটের একটা ছোট ব্রেক দিচ্ছি। ওকে, সি ইউ গাইজ আফটার 10 মিনিটস।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমাদের ব্রেকের সময় শেষ। তোমরা আমাকে দ্রুত একটু জানাও আমাকে কি আবার ক্লিয়ারলি আগের মতো দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা। কিন্তু দ্রুত তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, কারণ আমি দেখছি অ্যাটেন্ডেন্স অলমোস্ট 70% কমে গিয়েছে। তার মানে সবাই নিশ্চয়ই নামাজ পড়তে গিয়েছে বা কোনো কাজে গিয়েছে। সো দ্রুত তুমি সবাইকে মেনশন করো যেন সবাই আবার জয়েন করে। অ্যান্ড আমরা যেখান থেকে ছিলাম সেখান থেকে আমরা আবার স্টার্ট করব আমাদের আজকের ক্লাসটা। তার আগে একটু এনশোর করো যে আমাকে কি প্রপারলি আমাকে শোনা যাচ্ছে কিনা, এবং তোমাদের কি নেটওয়ার্কে কোনো আমাকে দেখতে, আই থিঙ্ক সবাই বলছো অল ক্লিয়ার। সো আই থিঙ্ক দ্যাটস গুড। উই উইল স্টার্ট রাইট অ্যাওয়ে। তোমরা দ্রুত সবাইকে মেনশন করো। আর আমি দেখছিলাম যে তোমরা এতক্ষণ অনেক ডিসকাশন করছিলা যে ক্লাসের রুটিন দেওয়া যাবে কিনা, বা ক্লাসের সময় কি হবে, ক্লাসে কি এটা কভার করা হবে কিনা। অর্থাৎ তোমাদের ক্লাস নিয়ে আসলে অনেক কোয়েরি আছে। তোমরা কিন্তু ক্লাস নিয়ে যত ধরনের প্রশ্ন আছে সেটা ডেফিনেটলি পোস্ট করলেই জেনে যেতে পারবা, বা তোমরা যদি কোনো কোয়েশ্চেন করো আমাদের 10 মিনিট স্কুলের হটলাইন নাম্বারেও তোমরা কল দিয়ে চাইলে যে কোনো প্রশ্ন করতে পারবা। সো উই আর অলওয়েজ অ্যাভেলেবল টু অ্যান্সার অল ইউর কোয়েশ্চেন্স। সো আমি একটু অ্যাটেন্ডেন্সটা বাড়ার ওয়েট করছি, কারণ খুবই কম মানুষ এখন। আমি দেখছি অলমোস্ট 50% মানুষ কমে গেছে। সো আমি সবাই আসা পর্যন্ত একটু ওয়েট করব, তারপর আমি আবার শুরু করে দিব। তার আগে আমরা যে রুলটা ডিসকাস করছিলাম সেই রুলটা থেকে আবার স্টার্ট করি। আমরা ইনস্পাইট অফ আর ডিসপাইটের রুলটা ডিসকাস করছিলাম, যে এই দুইটা মানে হচ্ছে সত্ত্বেও, অর্থাৎ তুমি এটা সত্ত্বেও এটা হবে, এই ধরনের কথা। মানে ধরো ইনস্পাইট অফ বিং রিচ শি ইজ ভেরি কাইন্ড। সো এটা ধরো একটু কাইন্ড অফ অপোজিট অর্থই দিবে, বিকজ ধরো তুমি একটা আইডিয়া দিচ্ছ যে এইটা হয়, এইটা সত্ত্বেও এটা হচ্ছে, অর্থাৎ দুইটা কিন্তু একটু কন্ট্রাস্টিং আইডিয়া দিবে। অর্থাৎ এদের বিপরীত অর্থবোধক সেন্টেন্স দ্বারা প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সটাকে আমাদের কমপ্লিট করতে হবে, এবং ইনকমপ্লিট অংশের সাথে সাবজেক্ট ভার্ব এবং তারপরে যে বাকি অংশ থাকবে সেটা আসলে বসবে। ওকে, এখানে দেখো ইনস্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস ইন লাইফ। আমার মনে হয় তোমরা এগুলো সলভ করে ফেলেছো, কারণ এই স্লাইডটা অনেকক্ষণ স্ক্রিনে ছিল। তোমরা দ্রুত আমাকে একটা অ্যান্সার দাও তো কি হবে। আমি ফার্স্টটা তোমাদের হেল্প করছি। In spite of facing so many drawbacks in life, he became successful. তার মানে সে এত ড্রব্যাকস থাকা সত্ত্বেও, ড্রব্যাকস মানে কি পিছুটান থাকা সত্ত্বেও সে সাকসেসফুল হয়। অর্থাৎ আমরা কিন্তু অপোজিট অর্থ দিচ্ছি, কারণ নর্মালি কি হয়, পিছুটান থাকলে কি মানুষ সাকসেসফুল হয় না। এর জন্য আমরা ইনস্পাইট অফ থাকাতে আমরা একটা অপোজিট অর্থ ইউজ করব। তোমরা আমাকে দ্রুত সেকেন্ড সেন্টেন্সটার অ্যান্সার বলো। ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস দ্য বয়, অর্থাৎ তার মানে অপোজিট একটা অর্থ দিতে হবে, যে সব সুবিধা থাকা সত্ত্বেও কি করে ছেলেটা, কি করতে পারে। সব সুবিধা থাকলেও যদি কেউ কিছু না সুবিধা ইউজ না করে তাহলে কি হয়, হতে পারে সে সুবিধা মিস ইউজ করে, বা হতে পারে এত সুবিধা থাকা সত্ত্বেও ছেলেটা ফেল করে। এই ধরনের কিছু তোমরা অপোজিট মিনিং খুঁজে অ্যান্সার করবা। 2-3 অ্যাপে এক্সাম দিতে পারছো না, কুড নট অ্যাচিভ হ্যাপিনেস। হ্যাঁ, এটা একটা অ্যান্সার হতে পারে ডেফিনেটলি। ইনস্পাইট অফ হ্যাভিং অল দ্য ফ্যাসিলিটিস, আফরা খান তোমার অ্যান্সারটা হয়েছে। আমরা আরও কয়েকটা অ্যান্সার দেখি। আর তোমাদের যারা ফ্রেন্ডরা চলে গিয়েছে তাদেরকেও আবার মেনশন করো যেন তারা চলে আসে, বা টেক্সট দিয়ে জানিয়ে দাও, কারণ আমাদের কিন্তু আস্তে আস্তে অ্যাটেন্ডেন্স আবার বাড়ছে। সো আমরা ক্লাস আবার শুরু করে দিব। আচ্ছা, ডিড নট সাকসিড, হ্যাঁ হতে পারে ডিড নট সাকসিড, যে এত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও সে আসলে সাকসিড করতে পারেনি, মানে সে লাইফে সাকসেসফুল হতে পারেনি। দ্য বয় ক্যান লুজ হিজ ওয়ার্ক, এটা আসলে হবে না। দ্য বয় লস্ট হিজ ওয়ার্ক হতে পারে। দ্য বয় লস্ট হিজ ওয়ার্ক, অর্থাৎ কাজটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, মানে ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও সে তার সব কাজ হারিয়ে ফেলেছে। জিনিসটা এরকম হলে আমাদের এখানে অলওয়েজ পাস্ট টেন্স দিব আমরা, ঠিক আছে। ডিড নট বিকেম। তারপর দেখো, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্ক ভেরি হার্ড ড্যাশ হি ওয়াজ রাদার ডিসঅ্যাপয়েন্টেড। তার মানে এখানে কি হতে পারে, তার মানে বোঝা যাচ্ছে যে এত কষ্ট করার পরও সে ডিসঅ্যাপয়েন্টেড ছিল। তার মানে কি, যে এত কষ্ট করেও সে আসলে সুখ পায়নি বা খুশি হতে পারেনি। তাহলে আমরা এখানে কি দিতে পারি, আমরা দিতে পারি he worked very hard, he failed to complete the task. আবিহা জান্নাত বলছে আপু এই ক্লাসটা অ্যাপে করলে ভালো হয়। ডেফিনেটলি তোমরা কিন্তু যখন আমাদের পেইড গ্রুপের স্টুডেন্ট হয়ে যাবা, আমরা কিন্তু তখন অ্যাপে প্রত্যেকটা ক্লাস আবার আরও ইন ডিটেইলে করব। প্রত্যেকটা টপিক 1 by 1, যত ফ্র্যাগমেন্ট আছে টপিকের, অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রবলেম আমরা সলভ করব। সো টেনশনের কোনো কারণ নেই আবিহা, ইউ জাস্ট নিড টু জয়েন দ্য কোর্স। অ্যান্ড তোমার আজকের ক্লাসটার ব্যাপারে যদি কোনো ফিডব্যাক থাকে বা কোনো রিভিউ থাকে, সেটা ডেফিনেটলি আমাদের গ্রুপে, অর্থাৎ HSC 27 স্টার স্টুডেন্টস গ্রুপে কিন্তু পোস্ট করে দিবা, যেন আমরা তোমাদের ফিডব্যাকগুলো দেখতে পারি, আমরা তোমাদের রিভিউগুলো দেখতে পারি। ওকে, আফরা খান আবার লিখেছি হি ডিড নট গেট দ্য রেজাল্টস হুইচ ওয়াজ অ্যাকসেপ্টেড ফ্রম
হিম, হ্যাঁ এটাও ট্রু। আফটার তোমার এক্সেপ্টেড বানানটা ভুল হয়েছে, এটা হবে এক্সপেক্টেড। তুমি যেহেতু আশাস্বরূপ বুঝাচ্ছ যে সে তার আশাস্বরূপ ফলাফল করেনি, তাই এটা কিন্তু এক্সপেক্টেড হবে, এক্সেপ্টেড না। তারপর দেখো বিকজ অফ, অ্যান অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, এই ধরনের ওয়ার্ড যদি থাকে, একটু ওয়ার্ডগুলো কেয়ারফুলি দেখো। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, এই ধরনের মানে ওয়ার্ড দিয়ে যদি আমাদের সেন্টেন্স হয় বা ফ্রেজ দিয়ে যদি আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আসে, আমরা কি করব? উপরের ফ্রেজগুলোর অর্থ মূলত একটা সিম্পল অর্থই, কারণে বোঝাতে, যে কোনো কিছুর কারণে। তুমি লিখতে পারো বিকজ অফ দিস আই ফেইল মাই এক্সাম, অন অ্যাকাউন্ট অফ দিস অকেশন আই হ্যাড টু ড্যান্স, মানে এই প্রোগ্রামের জন্য আমাকে নাচতে হয়েছে। তারপর লিখতে পারো ওয়িং টু দিস প্রোগ্রাম আই ওয়াজ প্রিপেয়ার্ড, মানে এই প্রোগ্রামের জন্য আমি প্রিপেয়ার্ড ছিলাম। সো সব কিছুই কিন্তু দিন শেষে জন্য অর্থে ব্যবহার হচ্ছে। এখানে দেখো এখানে স্ট্রাকচার আসলে খুব বেশি কিছু নাই, কারণ আমাদের অর্থটা এখানে মেইন। আমরা প্রত্যেকটারই আসলে জন্য অর্থ এমনভাবে দিব যেন আমাদেরকে কারণটা ক্লিয়ার থাকে, আমাদের কারণটা যেন বোঝা যায়। ঠিক আছে? হি হ্যাজ বিকাম পোর ড্যাশ অফ হিজ আইডলনেস, আমি কিন্তু এখানে না দেখেই বলে দিতে পারছি বিকজ অফ হিজ আইডলনেস, অর্থাৎ তার কারণের, মানে সে কেন পোর হয়ে গিয়েছে, তার আলসেমির কারণে সে পোর হয়ে গিয়েছে। তোমরা এখন আমাকে সেকেন্ড সেন্টেন্সটার অ্যান্সার দাও। সেকেন্ড সেন্টেন্সটা কিন্তু আমাদের শুরুতে একটা সেন্টেন্স আছে, সামিয়া ইজ গুড অ্যাট অল অফ হার সাবজেক্টস এক্সেপ্ট ইংলিশ, অর্থাৎ সামিয়া প্রত্যেকটা সাবজেক্টে অনেক ভালো, ইংলিশ ব্যতীত। শি ক্যানট কম্পিট উইথ হার ক্লাসমেটস বিকজ অফ, এখানে কিন্তু বিকজ অফ আছে, তার মানে বিকজ অফের পর আমার কারণটা বসবে। এখানে দেখো কারণটা কিন্তু বিকজ অফের পরেই আছে, এটাই কিন্তু তোমার রিজন। সো রিজনটা অলওয়েজ বিকজ অফের পর বসবে, যে শি ক্যানট কমপ্লিট উইথ হার ক্লাসমেটস বিকজ অফ। তোমাদের অ্যান্সার আমি কয়েকটা একটু দেখি। বিকজ অফ কি লিখেছো তোমরা? দ্রুত তোমরা সব অ্যান্সারটা দিয়ে দাও। এটার অ্যান্সার কি হবে? শি ক্যানট কমপ্লিট উইথ হার ক্লাসমেটস বিকজ অফ হোয়াট? এখানে কিন্তু প্রবলেমটাও বলেই দিয়েছে ফার্স্ট সেন্টেন্সে, বলেছে সে ইংলিশে ভালো না, তাই হয়তো সে কম্পিট করতে পারে নাই। ওকে, সো তোমরা আমাকে দ্রুত অ্যান্সার দাও। আচ্ছা, আমি তোমাদের অ্যান্সার জন্য ওয়েট করছি। বিকজ অফ হার উইকনেস, তোমরা আরো স্পেসিফাই করে দিতে পারো। ওম ফায়াজ ভাইয়া তুমি কিন্তু লিখতে পারো বিকজ অফ হার উইকনেস ইন ইংলিশ, তাহলে আরো স্পেসিফিক হয়ে যাচ্ছে। ওকে, আরো স্পেসিফিক করতে চাইলে তুমি লিখে দিতে পারো বিকজ অফ হার উইকনেস ইন ইংলিশ। ভেরি গুড রুমা, তোমার কিন্তু আস্তে আস্তে সবগুলো অ্যান্সার ক্লাসটা আমি দেখছি, তোমার প্রগ্রেস হচ্ছে, উইচ ইজ ভেরি ইন্সপায়ারিং এন্ড মানে ভেরি মানে কি বলবো অ্যাপ্রিসিয়েটিং অনেস্টলি। সো এটাই মাথায় রাখবা আর কি, যে তোমরা নিজেরা চেষ্টা করে যেন সুন্দর সেন্টেন্স ফর্ম করতে পারো। সো হ্যাঁ, এটার অ্যান্সারটা হবে বিকজ অফ হার উইকনেস ইন ইংলিশ। তারপরটা দেখো, উই ওয়ার আনএবল টু গো বাই ট্রেন বিকজ অফ, এটা কি হবে বলো তো? এখানেও কিন্তু বিকজ অফ এর পর কারণটা হবে। সো উই ওয়ার আনএবল টু গো বিকজ অফ হোয়াট? বিকজ অফ রিচিং দ্য স্টেশন লেট। হ্যাঁ, কারণ আমরা কেন দেরি করতে পারি, আমরা কেন ট্রেনে না যেতে পারি, হতে পারে আমরা স্টেশনেই সময় মতো পৌঁছাই নাই, এটাই কিন্তু সবচেয়ে লজিক্যাল এক্সপ্লেনেশন। সো আমরা দিব বিকজ অফ রিচিং দ্য স্টেশন লেট। ওকে, নেক্সট হচ্ছে ইউজ অফ হ্যাড বেটার। হ্যাড বেটার কিভাবে ব্যবহার করা যায় আমরা আসো দেখি। হ্যাড বেটার, হ্যাড বেটারের অর্থ তবুও বরং ভালো, অর্থাৎ তবুও অর্থে আমরা হ্যাড বেটারটা ইউজ করি। হ্যাড বেটার অর্থ হচ্ছে তবুও বা বরং ভালো, অর্থাৎ তবুও এটাই হয়। সো হ্যাড বেটার যুক্ত সেন্টেন্সে পাস্ট টেন্সের হলে তা মূলত পাস্ট টেন্স নয়, সেটা কিন্তু হ্যাড ওয়ার্ডটা থাকাতে, তোমরা মনে করো না হ্যাড ওয়ার্ডটা থাকাতে এটা একটা হ্যাড বেটারটা কিন্তু এখানে একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হচ্ছে, যেটা কিনা কমপ্লিটিং সেন্টেন্সের একটা পার্ট, এটা কিন্তু টেন্সের কোনো পার্ট না। তার মানে কি, এটা একটা আনরিয়েল পাস্ট সিচুয়েশন, মানে পাস্টের মতো দেখতে হলেও এটা কিন্তু রিয়েলি কোনো পাস্ট না, যা মূলত প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের অর্থ প্রকাশ করে। অর্থাৎ এটা অলওয়েজই প্রেজেন্ট এবং ফিউচারের অর্থই কিন্তু প্রকাশ করে। হ্যাড বেটারের পর ইনফিনিটিভ টু বসে না, এটা অলওয়েজ মনে রাখবা। কি বসে না? ইনফিনিটিভ টু কখনো তুমি হ্যাড বেটারের পর দিতে পারবা না। সর্বদা ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ V1 বসে।
অর্থাৎ তুমি এইট, ইটেন এই ধরনের কথা দিতে পারবে না, তোমাকে ইট, গো, ড্রাইভ, ওয়াক, ড্র এই ধরনের যত বেস ফর্ম তোমার মাথায় আসে সেই বেস ফর্মগুলো দিয়ে সেন্টেন্সটা লজিক্যালি কমপ্লিট করতে হবে। ওকে আপুরা বা ভাইয়ারা, আমি সবাইকে একসাথে ইনক্লুড করতে চাই। আচ্ছা, আই এম ভেরি হাংরি টুডে, আই হ্যাড বেটার, অর্থাৎ আমার অনেক খিদা পেয়েছে। এখানে দেখতেই কিন্তু পাচ্ছ যে এখানে একটা প্রেজেন্ট টেন্স ইউজ করা হচ্ছে, তো আমরা পরবর্তী সেন্টেন্সটাও প্রেজেন্ট টেন্সেই করব। এবং এখানে দেওয়া আছে আই হ্যাড বেটার, তার মানে কি আমার খাওয়া উচিত, যেহেতু মানে খিদা লাগলে মানুষ কি করে, খিদা লাগলে মানুষ খায়। আই এম ভেরি হাংরি টুডে, আই হ্যাড বেটার কি হবে, ইট সাম ফ্রুটস বা ইট সাম ফুড, যেটা ইচ্ছা দিতে পারো, মূলত ইট দিয়ে যেটা ইচ্ছা তুমি করতে পারো। ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, ইউ হ্যাড বেটার স্টে ইন দ্য রুম, যেহেতু বাইরে অনেক ঠান্ডা তাহলে তুমি রুমে থাকো, সেটাই ভালো। যেহেতু ইট ইজ ভেরি কোল্ড, ইউ হ্যাড বেটার স্টে ইন দ্য রুম, এখানেও কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। ওকে ওকে গুড। আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে আবার আমাদের আগের মতো স্টুডেন্টের নাম্বার হয়ে যাচ্ছে, কিন্তু আমি কমেন্টে কিন্তু পড়াশোনা রিলেটেড বা আমার ক্লাস রিলেটেড খুব একটা অ্যান্সার দেখতে পাচ্ছি না। আমি চাই যে আরও আমার অ্যান্সার তোমরা দাও, আমি যে কোয়েশ্চেনগুলো করছি তোমরা দ্রুত স্পন্টেনিয়াসলি আমি বলার আগে অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, এখন হচ্ছে নো সুনার হ্যাড দেন, এটা একটা স্ট্রাকচার। আবার হচ্ছে স্কার্সলি হ্যাড ওয়েন, এটা একটা স্ট্রাকচার। আবার হার্ডলি হ্যাড ওয়েন, এইটা একটা স্ট্রাকচার। মূলত তিনটাই আলাদা আলাদা স্ট্রাকচার, এবং আলাদা স্ট্রাকচারগুলোকে এমনভাবে দেওয়া হবে যেন মাঝখানে তুমি কিছু বসাতে পারো। এখানে প্রত্যেকটা আসলে রুল আছে। এই জাতীয় স্ট্রাকচার দ্বারা যেতে না যেতে, পৌঁছাতে না পৌঁছাতে এই ধরনের অর্থ প্রকাশ করে। মানে হচ্ছে আমি যেতে না যেতেই বৃষ্টি পড়ে গেল, আমি পৌঁছাতে না পৌঁছাতেই ক্লাসটা শুরু হয়ে গেল, বা আমি যেতে না যেতেই আমার কল আসলো, এই ধরনের কথা বোঝাতে আমরা এই ধরনের নো সুনার হ্যাড বা কমা ডট ডট দেন, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এগুলো ব্যবহার করি। উপরের স্ট্রাকচারগুলো ওয়েন ও দেনের আগ পর্যন্ত পাস্ট পারফেক্ট টেন্স, এবং ওয়েন ও দেনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, এটা একদম মাইন্ডে গেঁথে ফেলো যে ওয়েন আর দেনের আগ পর্যন্ত, মানে এটার আগে হচ্ছে এই অংশটার আগে আমাদের কি বসবে, পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ নো সুনার হ্যাডের পরে V3 বসবে, পরে দেনের পর বা ওয়েনের পর গিয়ে আমাদের V2 বসবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট বসবে। শুরুতে নো সুনারের পর আমাদের V3 বসবে, তারপর আমাদের ডট 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 দিয়ে পাস্ট ইনডিফিনিট বা V2 বসবে। ওকে, সো নো সুনার হ্যাড, তারপর আমাদের পাস্ট পারফেক্ট বসবে, এবং তারপর দেন এবং ওয়েনের পর আমাদের পাস্ট ইনডিফিনিট বসবে। ওকে, আমি তোমাদেরকে স্যাম্পল দেখাচ্ছি, তোমরা দ্রুত কমেন্টে অ্যান্সার জানিয়ে দাও। জিল্লুর অ্যান্ড আশরাফ ওয়ার লাকি, নো সুনার হ্যাড দে, তুমি তোমার মতো সেন্টেন্সটা বানাও। এখন বলেছে ওরা ভাগ্যবান ছিল, তার মানে তোমার কিভাবে ওদের ভাগ্য ভালো দেখাইতে পারো, এটাই তোমার সেন্টেন্সের পারপাস। এখন তুমি চাইলে যেই ধরনের মিনিং দিতে চাও দিতে পারো, কিন্তু স্ট্রাকচারটা মনে রাখবা। নো সুনার হ্যাডের পর পাস্ট পারফেক্ট, তার মানে দের পর এখানে পাস্ট পারফেক্ট বসবে, আর দেন আর ওয়েনের পর কিন্তু পাস্ট ইনডিফিনিট বসবে। তোমরা আমাকে কমপ্লিট করে সেন্টেন্সের পার্টটা বলো কি হবে দ্রুত। আমি তোমাদের অ্যান্সারের জন্য ওয়েট করছি, দ্রুত তোমরা আমাকে অ্যান্সারটা জানাও। অপরাজিতা চৌধুরী বলছে কমপ্লিটিং সেন্টেন্স ইজি আছে। অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স ইজি, ইংলিশ সাবজেক্টে আসলে অনেক ইজি। আমি জানতে চাই যে তোমাদেরকে আজকের ক্লাসটা করে ইজি লাগছে কিনা, বা তোমাদের আজকের ক্লাস করে কি অনুভূতি, ডেফিনেটলি আমাকে জানাবা। আচ্ছা, রিচ দেন দে কট দ্য কার, একটা কিন্তু তোমরা মিস করে যাচ্ছ। আমি কিন্তু বারবার বললাম যে এখানে আমাদের নো সুনার ওয়েন আর দেনের আগ পর্যন্ত পাস্ট পারফেক্ট, ওয়েন আর দেনের পরে গিয়ে পাস্ট ইনডিফিনিট, তার মানে শুরুতে কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট দিতে হবে। অর্থাৎ নো সুনার হ্যাড দে রিচড দেন দে কট দ্য বাস। সো অনেকেই ঠিক অ্যান্সার দিয়েছো, যেমন হ্যাড বট আ টিকেট দেন দে গেট আ কার, নেকি তোমার অ্যান্সার ঠিক আছে। রিচ দেন দে কট দ্য বাস, উম্মে সালমা তোমার অ্যান্সারও ঠিক আছে। আদিত্য প্রথম বলছো আমরা আরো ক্লাস চাও, ডেফিনেটলি আরো ক্লাস পাবা। আফরা খান বলেছো রিচ দেন দে কট দ্য ট্রেন, এটাও ঠিক আছে। এখানে জাস্ট তোমার জায়গায় বাস দেওয়া আছে, দুইটাই কিন্তু ঠিক আছে। পরেরটা দেখো, হার্ডলি হ্যাড দিয়ে শুরু, কিন্তু স্ট্রাকচার কিন্তু সেমই থাকবে আমাদের। হার্ডলি হ্যাড উই
seen the police when এর পর কি হবে আমাদের? আমরা কিন্তু জানি হার্ডলি হ্যাড এর পর we seen the police দেয়া আছে, had we seen the police মানে এখানে অলরেডি V3 স্ট্রাকচার আছে, তাহলে পরে আমাদের একটা পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার দিতে হবে। তাহলে আমরা দিতে পারি when we sought their help, বা অন্য কিছু তুমি দিতে পারো when we asked their help। sought মানে মূলত হেল্প চাওয়া বা কারো থেকে সাহায্য চাওয়া। সো hardly had we seen the police when we sought their help thus we were saved, মানে আমরা পুলিশের থেকে হেল্প পেয়ে আমাদের নিজেদেরকে বাঁচাতে পারি। ওকে, তাহলে লাস্টেরটা দেখি, no sooner had he reached the station। এখানেও কিন্তু দেখো আমাদের পরে একটা when অথবা then দিয়ে THAN, এটা কিন্তু কেউ ভুল করবা না, THEN লিখবা না, THAN হবে অলওয়েজ। এটা দিয়ে আমরা লিখতে পারি then the train left। ওকে, সো আই থিঙ্ক রুলের সামারিটা আমি আবার দিচ্ছি। সামারিটা হচ্ছে আমরা নো সুনার হ্যাড এর পর একটা পাস্ট পারফেক্ট দিব, হ্যাড তো অলরেডি আছে, সো আমার শুধু ওটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। পরবর্তীতে when আর then এটার পরে আমি আবার একটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিব, ঠিক আছে? ওকে, আমি তাহলে নেক্সট রুলটায় যাই। এই রুলটা মোটামুটি ক্লিয়ার। while, আমাদের 15 নাম্বার রুল হচ্ছে while নিয়ে। while অর্থ হচ্ছে মূলত যখন, ধরো তুমি বললা while I was a singer I had happiness in my life, মানে আমি যখন গায়ক ছিলাম আমার অনেক সুখ ছিল জীবনে। সো মূলত তুমি যখন দিয়ে যত সেন্টেন্স ভাবো while দিয়ে কিন্তু শুরু হয়। আচ্ছা, এটি বাক্যের শুরুতেও বসতে পারে আবার মাঝেও বসতে পারে, শেষে কখনোই বসবে না। whileটা হচ্ছে শুরুতে বসতে পারে অথবা মাঝে বসতে পারে। while যদি শুরুতে থাকে তাহলে পরবর্তীতে আমরা পাস্ট কন্টিনিউয়াস দিব এবং পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট দিব, অর্থাৎ while এর প্রথম পরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস দিব। ধরো তুমি লিখলা while I was singing, তারপর একটা পাস্ট ইনডিফিনিট দিতে হবে। while I was singing I had a great time, আমি যখন গান গাচ্ছিলাম, যখন বলতে কিন্তু ওই সময় তুমি যেটা করছিলা, সেজন্য আমরা এখানে অলওয়েজ পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব, তারপর পাস্ট ইনডিফিনিট হবে, কারণ তখন কিন্তু তুমি আবার তখন তোমার যে ইফেক্টটা হয়েছিল পাস্টে সেটার কথা বলা হচ্ছে। সো while I was singing I had a great time, এরকম ভাবে দিতে পারো। অথবা তোমার যদি whileটা মাঝখানে থাকে তাহলে তোমরা কিন্তু এটা পাস্ট ইনডিফিনিটটা দিয়ে শুরু করবা, পরবর্তীতে পাস্ট কন্টিনিউয়াস দিবা। সো সেন্টেন্সটা তখন এরকম হয়ে যাবে যে I had a great time while I was singing, I had a great time while I was singing। অথচ তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, while এর পরেই কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস টেন্সটা বসবে, অর্থাৎ পাস্ট টেন্সের ভার্ব প্লাস আইএনজি এটা কিন্তু অলওয়েজ while এর পর বসবে, একেবারে while এর সাথে বসবে, এটা কোনোভাবেই মিস করা যাবে না। আচ্ছা, এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসো। he came to my room while I was sleeping, এখানে কিন্তু দেখো শুরুতে পাস্ট ইনডিফিনিট আছে, আমি while এর পরেই কিন্তু আমার পাস্ট কন্টিনিউয়াসটা দিতে হবে। তোমরা আমাকে দ্রুত 2 নাম্বারটা অ্যান্সার বলো তো। we had to walk through a jungle, আমাদের একটা জাঙ্গল দিয়ে হেঁটে যাওয়া লাগে। we saw a snake, এখানেও কিন্তু শুরুতে আমাদের কি আছে, পাস্ট ইনডিফিনিট আছে, শুরুতে পাস্ট ইনডিফিনিট আছে, মাঝখানে while আছে, তাহলে পরে কোন টেন্স বসবে আর অ্যান্সারটা কি হবে একটু বলে ফেলো দ্রুত তোমরা, আমি তোমাদের কমেন্ট চেক করি। দেখো while যখন, তোমরা অনেকেই বুঝতে পারছো কি হবে অ্যান্সার, we saw a snake while, এখানে কিন্তু বলে দিয়েছে কখন কোন সময় we had to walk through a jungle, তো ডেফিনেটলি ওই টাইমেই তোমাকে সাপ দেখা হয়েছে তোমার। while I was sleeping, এটা ফার্স্ট অ্যান্সার, we are walking, while we were walking, very good উম্মে সালমা, তোমারটা হয়েছে। we were running, মেহার দেখো এখানে কিন্তু রান নিয়ে কিছু বলে নাই, ফার্স্ট সেন্টেন্সে কিন্তু ওয়াক থ্রু বলেছে, সো আমরা রানটা অ্যাভয়েড করব, কারণ যেহেতু আমরা জানি না ওরা কি দৌড়াচ্ছিল নাকি না, হতে পারে তারা হাঁটতে হাঁটতেই দেখেছিল। we are walking, হ্যাড ওয়ার্ক যে দিয়েছো আব্দুল আজিজ ভাইয়া, তোমার অ্যান্সারটা ভুল হয়েছে, এটা হ্যাড ওয়ার্কড হবে না, অ্যান্সারটা হবে we are walking through the vines। আফরা খান, আবার আমার ভালো লেগেছে তুমি একটা ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করেছো, ভাইন্স, ভাইন্স মানেও কিন্তু ঝোপঝাড় বা জঙ্গলই বুঝায়। সো অ্যাগেন আই রিয়েলি লাইক দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর ইউজিং ডিফারেন্ট স্ট্রাকচার ইন সেন্টেন্স, আমার এটা অনেক পছন্দ আর কি, যদি কেউ গতানুগত আইডিয়া থেকে একটু বাইরে গিয়ে লিখে। আচ্ছা, we saw a snake while we were walking। আমাদের আজকের লাস্ট রুল হচ্ছে when এবং where, অর্থাৎ when দ্বারা সময় বোঝায় এবং where দ্বারা কোথায় বোঝায়। আমরা সবাই জানি দুইটাই WH ওয়ার্ড, when will you go, where will you go, দুইটাই কিন্তু একটা সময় বোঝায় একটা স্থান বোঝায়। স্ট্রাকচারটা দেখো, যদি সময় সূচক শব্দ হয় তাহলে আমরা when ইউজ করব, প্রথম ক্লজটার অনুযায়ী কিন্তু সেকেন্ডটার টেন্স হবে, প্রথমটা যেই টেন্স হবে সেটা অনুযায়ী কিন্তু সেকেন্ডটার টেন্স হবে।
আর যদি স্থান সূচক শব্দ থাকে তাহলে ওয়্যার ইউজ করব। এটা খুবই সিম্পল, যদি টাইম বুঝায় ওয়েন, জায়গা বুঝালে ওয়্যার, দ্যাটস ইট, আর কোনো কমপ্লিকেশনস নাই। তাহলে একটু দেখি অ্যান্সারগুলো। ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, তারপর কি বলেছে, আমার তাহলে একটা সেন্টেন্স দিতে হবে, আই ওয়াজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। তার মানে ওয়েন আই ওয়াজ আ চাইল্ড আমি লিখতে পারি আই ইউজ টু প্লে ক্রিকেট। কেন ইউজ টু হবে, দেখো এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, এখানেও পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হবে। সো এই রুলটার মনে রাখবা হচ্ছে এইভাবে যে ওয়েন আর ওয়্যার থাকলে দুই পাশে সেম টেন্স বসবে। তোমার প্রথম ক্লজে যে টেন্স থাকবে সেকেন্ড ক্লজেও সেম টেন্স বসবে। সো ওয়েন আই ওয়াজ আ চাইল্ড আই ইউজ টু প্লে ক্রিকেট। সেকেন্ডটা দেখো, সমুদ্র হক ইজ আ গ্রেট জার্নালিস্ট। ডু ইউ নো, এখানে কিন্তু ইজ আছে, ঠিক আছে, তাহলে পরেরটা আমাদের একটা প্রেজেন্ট দিতে হবে। যেহেতু এখানে ডু ইউ নো ওয়্যার আছে, আমরা লিখতে পারি ডু ইউ নো ওয়্যার হি ইজ অথবা ওয়্যার হি লিভস, যে কোনো কিছুই দিতে পারি, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে। ওয়্যার হি ওয়াজ বর্ন, ওয়্যার হি ওয়াজ এডুকেটেড, ঠিক আছে। আচ্ছা এখানে আসলে তাহলে যেহেতু ওয়াজ দিয়ে করা, তাহলে আমরা এখানে ওয়াজ ইউজ করব, কারণ আমাদের কিন্তু টেন্সটা সেম থাকতে হবে। এখানে অ্যান্সারে যদি আমার ওয়াজ দিয়ে করি তাহলে আমার কোয়েশ্চেনটাও ওয়াজ দিয়ে থাকতে হবে। তোমরা আমাকে থার্ড কোয়েশ্চেনের অ্যান্সারটা একটু দ্রুত বলো। মাই পার্স হ্যাজ বিন লস্ট ওয়্যার, তার মানে কি, এটা কিন্তু একটা কোয়েশ্চেন না, এটা কিন্তু একটা বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এটা যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মাই পার্স হ্যাজ বিন লস্ট ওয়্যার, কোথায় হারিয়ে গেছে সেটাও কিন্তু তুমি মেনশন করে দিবা, স্পেসিফাই করে দিবা। তোমরা একটু বলো, ওয়্যার হি ওয়াজ বর্ন, ওয়্যার হি উইল অ্যারাইভ, না উইল হবে না, কারণ আমাদের কিন্তু এখানে হ্যাজ বিন আছে। ওয়্যার, আমি একটু থার্ড নাম্বারের অ্যান্সারটার জন্য ওয়েট করছি। ওয়্যার না, পাস্টও হবে না, এখানে কিন্তু প্রেজেন্ট হতে হবে। সো আমরা লিখতে পারি ওয়্যার আই ওয়াজ ওয়েটিং অর গসিপিং। সো এখানেও দেখো মাই পার্স হ্যাজ বিন লস্ট, আমরা এখানে হ্যাড বিন করে দিই যেহেতু এটা পাস্ট অ্যান্সার দেয়া। মাই পার্স হ্যাড বিন লস্ট ওয়্যার আই ওয়াজ ওয়েটিং অর গসিপিং। সো আজকে মূলত আমাদের এইটুকুই ছিল তোমাদের জন্য ক্লাস, অ্যান্ড আশা করি তোমাদের আমাদের রুলের ডিসকাশনগুলো দিয়ে হেল্প হয়েছে, কারণ আমরা ট্রাই করেছি কমপ্লিটিং সেন্টেন্সের যত ইম্পর্টেন্ট রুল আছে, যতগুলো মেইন রুল আছে এবং সবচেয়ে বেশি আসে এক্সামে, সেগুলো পড়ানোর। শুধু তাই না, আমরা কিন্তু প্র্যাকটিসে একেবারে বোর্ড কোয়েশ্চেন ছাড়া কিছু ইউজ করিনি, আমরা শুধুমাত্র বিগত বছরের যে বোর্ডের প্রশ্নগুলো আছে সেগুলাই কিন্তু ইউজ করেছি। সো আশা করি তোমাদের সাথে আজকে ক্লাস নিয়ে আমার খুব ভালো লেগেছে, বিকজ তোমরা অনেক নতুন স্টুডেন্ট, তোমরা আমাকে নতুনবার মানে অত বেশি দেখো না রেগুলার ক্লাসে। সো ইট ওয়াজ ডেফিনেটলি আ গুড এক্সপিরিয়েন্স ফর মি। তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটা আমাকে ডেফিনেটলি জানাবা এই গ্রুপে একটা ফিডব্যাক বা রিভিউ পোস্ট করে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা জিজ্ঞেস করতে পারো। আমরা কিন্তু আরও অনেক কমিউনিকেশন করতে পারবো আমরা একসাথে, বা আরও অনেক ক্লাসে দেখা হবে আমাদের যদি তোমরা আমাদের কোর্সটা কিনে ফেলো। আশা করছি তোমাদের সাথে আমার একদম ডিরেক্ট ক্লাসরুমে দেখা হবে। সো আজকে এই পর্যন্তই, আর ডেফিনেটলি ডোন্ট মিস টু রাইট আ রিভিউ অর আ ফিডব্যাক ইন দ্য গ্রুপ দ্যাট উই আর ওয়াচিং দ্য ক্লাসরুম, অর্থাৎ যেই গ্রুপ থেকে আমরা ক্লাসটা দেখছি সেই গ্রুপে একটা রিভিউ বা ফিডব্যাক, তোমার আজকের ক্লাস কেমন লাগলো, কি কি মনে হয়েছে বা বেটার করা যেতে পারে। আমি অবশ্যই অলওয়েজ শিখতে চাই তোমাদের থেকে যে কীভাবে আমি আরও বেটার করতে পারি, সেই জিনিসগুলো আজকে পোস্ট তোমরা ডেফিনেটলি দিয়ে দিবা। আই উইল চেক অল দ্য পোস্ট। টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকবা।